অ্যাকচুয়ালি দাঁড়াও হ্যাঁ So there are mainly three types of process through which heat transportation takes place. এক নম্বর হচ্ছে কন্ডাকশন, আর একটা হচ্ছে তোমার কন্ডাকশন। সেকেন্ড যেটা তোমাদের আছে, যেটার মাধ্যমে কন্ডাকশনে কী হয় বলে দিচ্ছি। কন্ডাকশনের ক্ষেত্রে হিট কন্ডাকশন, কনভেকশন আর তোমাদের আছে রেডিয়েশন। প্রথমটা প্রত্যেকটা একটু ক্যাটাগরিক্যালি বুঝতে হবে। কন্ডাকশনে হয় কি, মেটেরিয়ালের প্রয়োজন হয়, মেটেরিয়াল মিডিয়ামের প্রয়োজন হয়। এটা আমি এখানে লিখে বলেছি। কন্ডাকশানে আগে কন্ডাকশানটা বলে নিই, হোয়াট ইজ দ্য প্রসেস অফ কন্ডাকশান। কন্ডাকশানে কী হয়, কন্ডাকশানে মেটেরিয়াল মিডিয়ামের প্রয়োজন হয়, মিডিয়াম ইজ নেসেসারি। একটা মিডিয়াম লাগবে, মাধ্যম লাগবে। উইদাউট এনি মিডিয়াম হিট কন্ডাকশান ক্যান নট টেক প্লেস। এটা লাগবেই। কী হয়, কী করে হয়, ফান্ডামেন্টাল জিনিসটা কি, যে কোনো মেটেরিয়ালই ধরো এটা একটা মেটেরিয়াল, রেড কালার, এটা একটা মেটেরিয়াল। এইখানে দেয়ার আর সো মেনি মলিকিউলস অর অ্যাটমস। এই ব্লু কালারগুলো ধরো একটা মলিকিউল বা অ্যাটম, যাই বলো। কন্ডাকশানের মেকানিজমটাই ছোট্ট শর্টকাটে আমি বলে দিচ্ছি, দেখবে বুঝতে পারবে। কন্ডাকশানে হয় কি, ধরো এখান থেকে হিট দেওয়া হলো, এই লেফট হ্যান্ড সাইডে হিট সাপ্লাই করা হলো। এবার কি বিভিন্ন অ্যাটম বা মলিকিউল কী হয়, যে কোনো টেম্পারেচারেই ওর যেই পজিশানে আছে সেই পজিশানের থেকে একটা, ধরো যে কোনো একটা মলিকিউলকে আমি ড্র করছি, যে কোনো একটা অ্যাটম বা মলিকিউল কী করে, ও যেইখানটা দাঁড়িয়ে আছে, যেই জায়গাটা লোকেশন আছে ওর, সেই লোকেশনের চারিদিকে ও ভাইব্রেট করতে থাকে। কীভাবে ভাইব্রেট করতে থাকে না, ওর লোকেশনটা কিন্তু ফিক্সড। খুব মন দিয়ে দেখো, ওর কিন্তু লোকেশন চেঞ্জ হচ্ছে না, পার্মানেন্ট। টেম্পোরারিলি এই লোকেশনটা যে ব্ল্যাক কালারে দেখালাম, এটা ধরো লোকেশন, এখানে ধরো দিস ইজ ইটস লোকেশন। এর দুদিকে ও ভাইব্রেট করতে থাকে। বুঝতে পারছো কী বললাম, এর দুদিকে ও ভাইব্রেট করতে থাকে। এই যে অ্যারো সাইনটা দিয়ে দেখিয়েছি, এই ভাইব্রেশনটা ডিপেন্ড করে কার ওপর না, এই মেটেরিয়ালটা টেম্পারেচারের ওপর। যত টেম্পারেচার বাড়বে তত ভাইব্রেশন বাড়বে। বোঝা গেছে কী বললাম। টেম্পারেচার বাড়লে, বিকজ টেম্পারেচার বাড়লে ওর কাইনেটিক এনার্জি বেড়ে যায়। এবার কাইনেটিক এনার্জি মানে কি, এখানে আরও ক্যাটাগরিক্যালি ভাইব্রেশনটা বেড়ে যায়। কাইনেটিক এনার্জি বেড়ে যাবে মানে কি, ওর ভাইব্রেশনটা আরও বেড়ে যাবে, ভেলোসিটিটা বেড়ে যাবে। তারপরে কি, ভাইব্রেশন আর পার্মানেন্ট ভেলোসিটির মধ্যে পার্থক্য আছে। নর্মাল যদি ও ফ্রি থাকতো তাহলে কিন্তু মোশনে থাকতো, বাট ইট ইজ নট ফ্রি, ইট ইজ বাউন্ড টু দ্যাট পয়েন্ট অফ দ্য বডি অফ দ্য মেটেরিয়াল। মানে কি, ওটা যদি টেম্পারেচার বাড়িয়ে যাও তাহলে কী হবে, আর ভাইব্রেশন বেড়ে যাবে। বোঝা গেছে, এর সঙ্গে একটু রিপ্লাই দেবে। তো এইবার কি, যত ভাইব্রেশন বাড়বে, তার মানে বুঝতে পারছো, যদি টেম্পারেচার বাড়িয়ে দাও তাহলে ওর ভাইব্রেশন বাড়বে। এবার দেখো, যত ভাইব্রেশন বাড়বে, ওর পাশেও তো আরেকটা অ্যাটম আছে বা মলিকুল আছে, ইয়েস অর নো, সেটাও তো ভাইব্রেট করতে থাকছে। সবাই তো ভাইব্রেট করছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে ওদের ভাইব্রেশনও বেড়ে যায়। এবার দেখো, যদি এইখানে হিট দাও তাহলে কী হবে, ওর ভাইব্রেশন বেড়ে যাবে। দুদিকেই ধরো ভাইব্রেশন বাড়ছে। এবার ভাইব্রেশন বাড়লে পরে কী হবে, পাশের মলিকিউল বা অ্যাটমটার সাথেও ধাক্কা লাগবে। ইয়েস অর নো, যত বাড়বে তত বেশি ধাক্কা লাগবে, তত বেশি কলিশন হবে। whenever temperature increases the vibration of the molecule or the atom will increase. as a result of that কী হবে, collision of that molecule or the atom with its neighboring atom or molecule will increase. যদি টেম্পারেচার কম থাকে তাহলে ভাইব্রেশন কম হবে, আর টেম্পারেচার বেশি থাকলে ভাইব্রেশন দুজনেরই বেশি হবে। আর বেশি হলে কী হবে, ভাইব্রেশনটা পাশের মলিকুলেরও ভাইব্রেশন বেড়ে যাবে। তাহলে দেখো, হিট কন্ডাকশানে কী মেকানিজমে হিট ট্রান্সফারটা হয়। প্রথমে তুমি এই দিকটা হিট দিলে, হিট দেওয়ার ফলে কী হলো, এই যে মলিকুলগুলো, যেখানে আমি কার্সারটা রাখছি, এই মলিকুলগুলো হচ্ছে হিট যেখানে দিচ্ছে ইমিডিয়েট কন্ট্যাক্টে আছে, হিট এনার্জিটা দিচ্ছে এর সাথে ইমিডিয়েট কন্ট্যাক্টে আছে, তাই তো। সঙ্গে সঙ্গে হিট দেওয়ার ফলে কী হবে, ওদের ভাইব্রেশন বেড়ে যাবে। এসব না, ভাইব্রেশন বেড়ে গেলে কী হবে, ও পাশের মলিকুলটাকে ধাক্কা দেবে, বা পাশের মলিকুল বা অ্যাটমটাকে ধাক্কা দেবে। তার ফলে কী হবে, পাশের মলিকুল বা অ্যাটমটারও ভাইব্রেশন বেড়ে যাবে। এসব না, বুঝতে পারছো, একটু রিপ্লাই দেবে সবাই। তার মানে কী হবে, অ্যাজ এ রেজাল্ট অফ দিস কলিশন ফ্রম দ্য ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ারটার ভাইব্রেশন বেড়ে যাবে। একটু রিপ্লাই দেবে, দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার, একটু রিপ্লাই দেবে।
ইট ওয়াজ দ্য ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ারটা কি ওয়াজ ইমিডিয়েট কন্ট্যাক্ট উইথ দ্য হিট সাপ্লাই, যেটা থেকে হিট সাপ্লাই দিয়েছে সেটার সাথে ইমিডিয়েট কন্ট্যাক্টে ছিল এই 1 নম্বর লেয়ারটা। এবার হিট সাপ্লাই দেওয়ার ফলে কী হলো, ওর ভাইব্রেশন বাড়লো, ভাইব্রেশন হলেই কী হবে, সেকেন্ড লেয়ারটাকে আবার ধাক্কা দেবে, ফলে সেকেন্ড লেয়ারটার ভাইব্রেশন বেড়ে যাবে। আর ভাইব্রেশন বেড়ে যাওয়া মানে কি, ওর তার মানে হিট এনার্জিটা বেড়ে যাচ্ছে, ওর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। বিকজ তুমি জানি ভাইব্রেশন বাড়লে কী হবে, টেম্পারেচার বেড়ে যাবে, বললাম যেটা, বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে সবাই। তাহলে এইভাবে কী হচ্ছে, এরপরে কী হবে, সেকেন্ড লেয়ারটা ভাইব্রেট করতে থাকবে, সেকেন্ড লেয়ারটা পাশের যে থার্ড লেয়ারের যে অ্যাটমগুলো আছে বা মলিকুলগুলো আছে তাকে ধাক্কা মারবে, ফলে থার্ড লেয়ারের অ্যাটম বা মলিকুলগুলো বেশি ভেলোসিটিতে ভাইব্রেট করতে থাকবে, ফলে এই লেয়ারেরও টেম্পারেচার বাড়তে থাকবে। তার ফলে কি দেখতে পাচ্ছ, এই সিরিয়াল ওয়েতে এইখান থেকে তুমি হিট সাপ্লাই দাও, তাহলে হিটটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে এইভাবে কন্ডাক্ট করছে, মানে ফ্লো হচ্ছে থ্রু দ্য ভাইব্রেশন অফ দ্য অ্যাটমস অর দ্য মলিকুলস। ওদের ভাইব্রেশনের মাধ্যমে একটা লেয়ার অফ অ্যাটম থেকে তার অ্যাডজেসেন্ট লেয়ার অফ অ্যাটমে ভাইব্রেশন বাড়ছে, তার মাধ্যমে কী হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তার মানে এই প্রসেসে ওদের টেম্পারেচারটা বাড়ছে ফ্রম লেফট টু রাইট, মানে হিটটা ট্রান্সপোর্টেশন হচ্ছে। সো এখানে হিট ট্রান্সপোর্টেশনের জন্য কি দরকার দেখো, ফার্স্ট অফ অল একটা মিডিয়াম দরকার। মিডিয়াম মানে একটা মেটেরিয়াল মিডিয়াম, যেখানে নাকি দেখতে পাচ্ছি অ্যাটম বা মলিকুলগুলো ছিল। তার মানে এটা যদি ভ্যাকুয়াম হতো, ইফ ইট ওয়ার এ ভ্যাকুয়াম, দেন দেয়ার ওয়ার নো সাচ মলিকুলস অর অ্যাটমস ইন দ্য মিডিয়াম, তাই না? বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে সবাই, এনি ওয়ান অফ ইউ। না রিপ্লাই দিলে আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তার মানে থ্রু দেখো মলিকুল বা অ্যাটমগুলো আছে বলেই ওদের ভাইব্রেশন হচ্ছে, তার ফলে সে তার পাশের অ্যাডজাসেন্ট মলিকুল বা অ্যাটমটাকে ধাক্কা দিচ্ছে, তার ভাইব্রেশন বাড়ছে, তার টেম্পারেচার বাড়ছে, সে আবার পাশেরটাকে করছে। তার মানে কি ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টে কি, একটা মেটেরিয়াল মিডিয়াম থাকতে হবে, যেমন নাকি এখানে মলিকুল বা অ্যাটমগুলো আছে। যদি এখানে মেটেরিয়াল মিডিয়াম না থাকতো তাহলে কি হতো বলো, কোনো অ্যাটম বা মলিকুল থাকতো না, ফলে লেফট সাইডে তুমি হিট দিতে, হিটটা ডান দিকে যেত না। কোন প্রসেসে যেত না? কন্ডাকশান প্রসেসে। এই যে প্রসেসটা অ্যাটম বা মলিকুলগুলোর ভাইব্রেশনের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিটটা ফ্লো হচ্ছে, এই প্রসেসটাকে থ্রু ভাইব্রেশন অফ দ্য মলিকুল বা অ্যাটম, এইটাকে বলা হয় কন্ডাকশান। এইখানে দেখো, পয়েন্ট টু বি নোটেড, এখানে অ্যাটম বা মলিকুলগুলোর কিন্তু কোনো পার্মানেন্ট পজিশন চেঞ্জ হচ্ছে না। পয়েন্ট টু বি নোটেড, এইখানে যে লেয়ারটা ছিল এটা ধর ফার্স্ট লেয়ার, এটা চারিদিকেই ভাইব্রেট করতে থাকে, র্যান্ডামলি ভাইব্রেট করতে থাকে। ও কি এদিকে কিছু দূর যাবে, আবার এদিকে ফিরে আসবে, মানে একটু পরে এখানে গিয়ে আবার ব্যাক করবে। ও এত দূর এদিকে যাবে, আবার ব্যাক করবে, ব্যাক করে লেফট সাইডে কতটা যাবে, এতটা যাবে। সো এই লেয়ারটার, এই মলিকুলটার ভাইব্রেশনের রেঞ্জ কত, এত দূর, বুঝতে পারছো? তারপরের মলিকুলটার লেয়ারটার যদি এরকম করে আঁকি আমি, ওদের রেঞ্জ কত, এত দূর। তার মানে পয়েন্ট টু বি নোটেড, এই যে মলিকুলগুলো আমি লেয়ার আঁকছি, এটা ধরো 1 নম্বর লেয়ার অফ মলিকুল, এটা 2 নম্বর লেয়ার অফ মলিকুল। মলিকুলগুলোকে আমি যদি ব্ল্যাক কালার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই ব্ল্যাক কালারগুলো হচ্ছে এক একটা মলিকুল। তো ওটা লেফট সাইডে আর রাইট সাইডে কত দূর যাচ্ছে, এটা রেড কালার দিয়ে দেখাচ্ছে। তার মানে দেখো, ওরা একটা জায়গায় একটা যে কোনো মলিকুলকে যদি দেখো, এটা ধরো একটা মলিকুল, এই ম্যাক্সিমাম এত দূর যাচ্ছে রাইট সাইডে, আর লেফট সাইডে ম্যাক্সিমাম এত দূর যাচ্ছে, এর বেশি তো যাচ্ছে না। তার মানে কি, দেয়ার ইজ নো পার্মানেন্ট ট্রান্সপোর্টেশন অফ এনি পার্টিকুলার মলিকিউল আর অ্যাটম, তাই না? পার্মানেন্ট কিন্তু ওর কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, ও যাচ্ছে আবার ফিরে আসছে। ভাইব্রেশন মানেই তো এটা, ইয়েস না? ভাইব্রেশন মানে কি, এই ধরো ভাইব্রেট করছে মানে কি, ও এখানে যাচ্ছে, একটু পরে এখান থেকে এত দূর যাচ্ছে, আবার এখান থেকে ফিরে আসছে, ফিরে এসে এখানে আসছে, আবার হয়তো লেফট সাইডে এতটা যাচ্ছে, আবার লেফট সাইড থেকে একটু পরে এখানে ফিরে আসছে। দিস ইজ দ্য ভাইব্রেশন, ইয়েস অর নো? অল অফ ইউ টু রিপ্লাই দেবে। ভাইব্রেশন মানে এটা। তার মানে কি, এখানে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি হচ্ছে না, পার্মানেন্ট পজিশনে চেঞ্জ হচ্ছে না, যা হচ্ছে টেম্পোরারিলি। ভাইব্রেশনে কিন্তু কখনো তার মানে পার্মানেন্ট কোনো পজিশন চেঞ্জ হয় না, ইয়েস অর নো? সো পয়েন্ট টু বি নোটেড, এই প্রসেসগুলো যদি একটু তিনটে আলাদা করে বোঝো তাহলে বুঝতে পারবে কোথায় গেল ওটা। কন্ডাকশনের ক্ষেত্রে তোমার একটা মেটেরিয়াল মিডিয়াম মাস্ট লাগবে,
কিন্তু ওখানে মেটেরিয়াল মিডিয়ামের অ্যাটম বা মলিকিউল বা মিডিয়ামের পার্টিকেলগুলোর কোনো পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হয় না, অনলি ভাইব্রেশন হয়। বোঝা গেল? একটু রিপ্লাই দেবে। ওদের পার্মানেন্ট মানে মিডিয়াম পার্টিকেল অফ দ্য মিডিয়ামের বা মলিকিউল অ্যাটম যাই বলো, ওদের কিন্তু ট্রান্সপোর্টেশন হচ্ছে না, পার্মানেন্ট ট্রান্সপোর্টেশন হচ্ছে না, যেটা পরেরটায় দেখতে পারবে, যার সাথে ফান্ডামেন্টাল ডিফারেন্স। তাহলে কন্ডাকশনে বোঝা গেল? একটু রিপ্লাই দেবে অল অফ ইউ। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার তাহলে আমরা যখন একটা ম্যাটেরিয়ালকে হিট দিচ্ছি, হ্যাঁ ওই সোর্স থেকে হিটটা শুধু যেই লেয়ারটা একদম ফার্স্ট আছে ওই লেয়ারটাই পায়, সেকেন্ড লেয়ারটা থ্রু কন্ডাকশন মানে ট্রান্সফার অফ এনার্জি বাই দ্য মানে মলিকিউলস পায়। ইয়েস ইয়েস, ঠিক আছে। বাই দ্য কন্ডাকশন, কন্ডাকশন প্রসেসে যদি হয় তাহলে বাই মলিকিউলস টু মলিকিউলস কলিশনের ফলে পায়। এইবার আমরা দেখতে পারবো এই চ্যাপ্টারটা যখন শেষ হবে, যদি সেটা সলিড হয়, যদি পার্টিকুলারলি সলিড হয়, একটু যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবে শুধুমাত্র কন্ডাকশনের মাধ্যমে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে হিট যায় না, দেয়ার ইজ অলসো রেডিয়েশন, ঠিক আছে। আর যদি লিকুইড হয় তাহলে তো টোটালটাই কন্ডাকশন না, কনভেকশনের মাধ্যমে হবে। বোঝা গেছে? তুমি যেটা বললে সলিডে এক প্রান্তে হিট দিলে অবভিয়াসলি তার পাশের লেয়ারটায় যদি বলো যে হিট ট্রান্সপোর্টেশন হচ্ছে, দেয়ার আর ভেরি আদার প্রসেস অলসো, শুধুমাত্র কন্ডাকশন না, যেমন ধরো রেডিয়েশন আছে, ঠিক আছে, এই প্রসেসগুলোও আছে। একটু রিপ্লাই দেবে, শুনতে পাচ্ছ? যদি আরও হ্যাঁ অ্যাকিউরেট অ্যান্সার হবে, একটা লেয়ার থেকে সলিডের আরেকটা লেয়ারে হিট যাচ্ছে থ্রু যে মলিকুল মলিকুল ভাইব্রেশন, সেটা কোন প্রসেসে হচ্ছে, শুধুমাত্র যদি বলো কন্ডাকশন প্রসেসে কতটা হিট যাচ্ছে, দ্যাট ইজ ডিউ টু অনলি ভাইব্রেশন অফ দ্য মলিকুলস অফ দ্য অ্যাটমস, ঠিক আছে, মলিকুলস অর অ্যাটমস। বোঝা গেছে তোমার কোয়ারিজ? হ্যাঁ স্যার ওকে, বুঝেছি। কন্ডাকশন ইজ এ প্রসেস। এবার আরও অন্য প্রসেস আছে হিট ট্রান্সপোর্টেশনে, সেগুলো তো পরে জানবো, বাট শুধু কন্ডাকশন প্রসেসে কীভাবে হিট ট্রান্সপোর্টেশন হয় সেটা হচ্ছে এইটা, মলিকুল ভাইব্রেশন। আচ্ছা, এবার মলিকুল মেকানিজম ওখানে যেটা বলেছে ওরা এটাই বলে দিয়েছে। এবার এখানে বলছে যে কয়েকটা প্রসেস বলেছে এখানে, যেমন হট এন্ড, হট এন্ড মানে এই জায়গাটা ওরা হিট সাপ্লাই দিয়েছে, তাহলে কি হবে? দ্য প্রসেস অফ কন্ডাকশন ইজ ক্রস সেকশন অফ দ্য রড রিসিভস হিট। এই বিভিন্ন ক্রস সেকশন, ধরে এটা একটা ক্রস সেকশন, তার পাশে আর একটা ক্রস সেকশন, এগুলো কি হিট রিসিভ করছে কিসের মাধ্যমে? ক্রস সেকশন ফ্রম দ্য অ্যাডজাসেন্ট ক্রস সেকশন। এই যে এটা ধরো সেকেন্ড লেয়ার বলছি, আর এটা ধরো ওয়ান লেয়ার, তার টু লেয়ারটা ওয়ান লেয়ার থেকে কিসের মাধ্যমে নেবে? টু লেয়ারটা ওয়ান লেয়ার থেকে কন্ডাকশনের মাধ্যমে হিট অ্যাবজর্ব করবে। আচ্ছা, এবার যেটা বলছে যে এখানে বলছে এ পার্ট অফ দিস হিট অ্যাবজর্ব বাই দ্য ক্রস সেকশন ইটসেলফ হুজ টেম্পারেচার ইনক্রিজেস। এবার এখানে একটু শর্টে বলে দিচ্ছি, ধরো এখানে হিট কন্ডাকশন হচ্ছে, এটা একটা লেয়ার, এটা একটা মিডিয়াম, এটা একটা লেয়ার, তার পাশে আরেকটা লেয়ার। এটা একটু ক্লিয়ার কাট হলো না, দাঁড়াও। এটা ওয়ান লেয়ার, এটা টু লেয়ার। এবার সেকেন্ড লেয়ারটা এখানে হিট দেওয়া হয়েছে, তাহলে সেকেন্ড লেয়ারটা ওয়ান লেয়ারের থেকে হিট পাবে, থ্রু অ্যাবজর্ব করবে থ্রু কন্ডাকশন। এই যেই অ্যামাউন্ট অফ হিটটা পাবে, ধরো কিউ অ্যামাউন্ট অফ হিট পেলো, এই সেকেন্ড লেয়ারটা ওয়ান লেয়ারের থেকে কিউ অ্যামাউন্ট অফ হিট পেলো থ্রু, ধরো ওই যেমন কন্ডাকশন প্রসেস, কী হবে, তার একটা পার্ট কি করবে, এই যে হিটটা পেলো তার একটা পার্ট ও পাশের ওর অ্যাডজাসেন্ট লেয়ারটাকে পাস করে দেবে, তিন নম্বর লেয়ারটাকে, মানে দু নম্বর লেয়ার ধরো এক নম্বর লেয়ারের থেকে কিউ অ্যামাউন্ট অফ হিট পেলো, তাহলে তার একটা পোর্শন, এই কিউ এর যেই হিট এনার্জিটা পেলো তার একটা পার্ট কি করবে, ও পাশের লেয়ারে তিন নম্বর লেয়ারে পাস করে দেবে, একটা পার্ট এখানে খরচ হয়ে গেল। আরেকটা পার্ট কি করবে, রেডিয়েশনের মাধ্যমে বাইরে এমিট করে দেবে, রেডিয়েশন বা অন্যান্য কিছুর মাধ্যমে, এমিশনের মাধ্যমে বাইরে এমিট করে দেবে, ঠিক আছে। বাকি পার্টটা কি করবে, নিজের টেম্পারেচার বাড়াতে সাহায্য করবে। ফর এক্সাম্পল বলছি, ধরো দু নম্বর লেয়ারটা এক নম্বর লেয়ার থেকে 40 জুল অফ হিট পেলো, দেখা যাচ্ছে ও দু নম্বর লেয়ারটা ওয়ান নম্বর লেয়ার থেকে 40 জুল হিট পেলো, ও তার মধ্যে ধরো 25 জুল তিন নম্বর লেয়ারটাকে পাস আউট করে দিল, তাহলে কত পড়ে থাকলো? আচ্ছা, এটা পরে বলছি, দু নম্বর লেয়ারটা এক নম্বর লেয়ার থেকে 40 জুল হিট নিল, পাশের লেয়ারটাকে 25 দিয়ে দিল জুল হিট, এবং বাইরে এমিশন করে দিল ধরো
আরও 5 জুল বাইরে এমিশন করে দিল, তাহলে কত পড়ে থাকলো বলো, খরচ কত হলো, 25 জুল খরচ হলো পাশের লেয়ারকে পাঠাতে, আর বাইরে এমিশন করতে 5 জুল, টোটাল কত হলো 30 জুল। ওর এক্সপেন্স হলো 2 নম্বর লেয়ারটা পেয়েছিল কত 40 জুল, তাহলে পড়ে থাকলো কত 10 জুল। এসব না একটু রিপ্লাই দেবে। এই 10 জুল হিট দিয়ে কি করবে, 2 নম্বর লেয়ারটা নিজের টেম্পারেচার বাড়াবে, বোঝা যাচ্ছে, একটু রিপ্লাই দেবে, এসব না। ইয়েস স্যার। এটাই এখানে বলেছে, absorbed by the cross section itself whose temperature increases, another part is into the atmosphere by convection or and radiation। এইভাবে গেল ক্রস সেকশন, এইভাবে ওর টেম্পারেচারটা বাড়তে থাকে, ইনক্রিজ করতে থাকে যে কোনো লেয়ারের। এবার এখানে দেখো সেকেন্ড পার্টটা বলছে, হোয়াট ইজ স্টেডি স্টেট, সাপোজ দ্য সাইডস অফ দ্য রড convert with some insulating material so that no heat lost from sides to the surroundings। মানে এই লেয়ারটা, এই মেটেরিয়ালটা, এই যে পুরো মেটেরিয়ালটা দেখছো পুরো কভার আছে, এমনভাবে কভার করে দিয়েছে যাতে করে কিনা এই মেটেরিয়ালটার সাথে বাইরের অ্যাডজাসেন্ট সারাউন্ডিংসের কোনো হিট এক্সচেঞ্জ না হয়, মানে ও যা হিট পাচ্ছে বাইরে কোনো রকম হিট লস করছে না। মানে এটা যদি ছবিতে দেখতে পারে, এই যে বাইরে হিট লসটা হচ্ছিল না 5 জুল, এইটাকে তো ও বন্ধ করে দিতে পারে। কি করে বন্ধ করে দিতে পারে, যদি ও ইনসুলেশন করে দেয় বাইরের অ্যাটমসফিয়ারের সাথে, ইট ইজ বিকামস টোটালি ইনসুলেটেড, তাহলে কি হবে, ও এই সেকেন্ড লেয়ারটা যা হিট পাবে বা যে কোনো লেয়ারই যার অ্যাডজাসেন্ট থেকে যা হিট পাবে, কিছু পোর্শন হয়তো পাশেরটাকে ট্রান্সপোর্ট করে দেবে থ্রু কন্ডাকশন, বাট কোনো অ্যাটমসফিয়ারে কোনো হিট লস হবে না থ্রু রেডিয়েশন আর কনভেকশন, বোঝা যাচ্ছে, একটু রিপ্লাই দেবে, এমিশন হবে না। মানে এই 5 জুলটাকে, এই খরচটাকে তুমি বন্ধ করতে পারো, এই যে খরচটা হচ্ছিল 5 জুল বেকার বাইরে অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছিলো, এটাকে তুমি বন্ধ করতে পারো থ্রু দিস প্রসেস, এটাই বলেছে। আচ্ছা এরপরে কি বলছে, ইন দিস স্টেট, তারপরে দাঁড়া আসছে, no heat is lost from the sides to the surroundings, যেটা বললাম। after some time a steady state is reached when temperature of every cross section of the rod becomes constant। বলছি, in this state no heat is absorbed by the rod, the state of the rod when temperature of every cross section of the rod becomes constant and there is no further absorption of the heat in any part is called steady state। মানে কি দেখো, ধরো এটা একটা পুরো মেটেরিয়ালটা আমি ড্র করলাম, এই এক একটা লেয়ার, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এরকম সব লেয়ার আছে। এবার বাইরের থেকে তুমি ইনসুলেশন করে দিলে, বাইরের থেকে কোনো হিট লস হচ্ছে না, এইভাবেই করে দিলে। এবার ধরো এখানে তুমি হিট দিয়েছো, এইখানে হিট দিয়েছো, তাহলে কি হবে, প্রত্যেকটা লেয়ার আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে। এই 1 নম্বর লেয়ারটা 2 নম্বর লেয়ারকে হিট দেবে, 2 নম্বর লেয়ারটা 3 নম্বর লেয়ারকে হিট দেবে, 3 নম্বর লেয়ার 4 নম্বর লেয়ারকে হিট দেবে, ঠিক আছে তো, একটু রিপ্লাই দেবে। এরকম করতে করতে করলো কি, এরকম করতে করতে কি হবে, আস্তে আস্তে 1 নম্বর লেয়ারের টেম্পারেচার বাড়বে, সবার আগে কার টেম্পারেচার বাড়বে বলো, 1 নম্বরে, তারপরে 2 নম্বরে, তারপরে 3 নম্বরে। এরকম করতে করতে ধরো তুমি আবার একটা সার্টেন টাইম পরে হিট সাপ্লাই বন্ধ করে দিলে, যেটা হয়তো এখানে বলেনি, হিট সাপ্লাই বন্ধ করে দিলে, তাহলে কি হবে, 1 নম্বর লেয়ারটা সবচেয়ে বেশি গরম থাকবে এবং সে 2 নম্বর লেয়ারকে হিট দিয়ে দেবে, তাই তো। যেই তুমি সাপ্লাইটা বন্ধ করে দিলে, তো কি হলো, 1 নম্বর লেয়ারে ধরো টেম্পারেচার T1, 2 নম্বর লেয়ারে টেম্পারেচার T2, T1 থেকে T2তে হিট সাপ্লাই যাবে। একটু পরে কি হবে দেখো, স্টেডি স্টেট মানে কি বলছে, যখন নাকি, তার মানে স্টেডি স্টেট কন্ডিশনে কি হচ্ছে, তুমি তার বাইরের থেকে বাদিক থেকে হিট এনার্জি সাপ্লাই দিচ্ছ না, এবং এই বডিটার থেকেও বাইরে হিট এনার্জি যাচ্ছে না, তাহলে দেখো কি হচ্ছে, প্রত্যেকটা লেয়ারের টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, T1, T2, T3, T4, T5, T6, এগুলো এক একটা লেয়ারের এক এক রকম টেম্পারেচার পাচ্ছে, এবং যেহেতু ফার্দার কোনো হিট সাপ্লাই হচ্ছে না, ওদের যে কোনো একটা, যে প্রতিটা লেয়ারের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, বুঝতে পারছো, একটু রিপ্লাই দেবে, আর চেঞ্জ হচ্ছে না। কারোর কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো, বোঝা গেছে। এই ঘটনাটাকে স্টেডি স্টেট বলে। ইয়েস অর নো, কারণ ওর পুরো মেটেরিয়ালটা তার বাইরের থেকে কোনো হিট সাপ্লাই পাচ্ছে না এবং বাইরেও কোনো হিট লস হচ্ছে না। সো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, এখানে একটা জিনিস বলেছে, ইচ লেয়ার হ্যাজ
equal temperature, sorry, each layer has constant temperature, not equal. কনস্ট্যান্ট মানে কি বুঝতে পারছো তো, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেয়ারের টেম্পারেচার আর কনস্ট্যান্ট, বাট ইট ডাজ নট ইমপ্লাই দ্যাট এভরি লেয়ার মাস্ট হ্যাভ সেম টেম্পারেচার। না, সেটা তো হবে না, কারণ লেফট হ্যান্ড সাইডে টেম্পারেচার সবচেয়ে বেশি থাকবে, বিকজ তুমি লেফট হ্যান্ড সাইডে ফার্স্টে হিট দিয়েছিলে, তারপরে হিট দিতে দিতে তুমি এটা বন্ধ করে দিয়েছো সাপ্লাই। তাহলে কি হবে, প্রত্যেকটা লেয়ারের একটা কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে, ইয়েস অর নো? এবং তার মানে প্রত্যেকটা লেয়ারের কিন্তু সেম টেম্পারেচার হবে না, বাট প্রত্যেকটা লেয়ারের টেম্পারেচারটা ডিফারেন্টলি কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? হ্যাঁ এই প্রত্যেকটা লেয়ারকেই বলা হয় আইসোথার্মাল লেয়ার। কারণ আইসোথার্মাল মানে কি, থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে বলেছিলাম, আইসোথার্মাল মানে কি, যেই প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তো এখানে দেখো প্রত্যেকটা লেয়ারের টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, সো ইচ অ্যান্ড এভরি লেয়ার ইজ কল্ড আইসোথার্মাল লেয়ার। যেমন T1 এটা একটা আইসোথার্মাল লেয়ার, T2 যেই লেয়ারটা টেম্পারেচার T2, এই যে 2 নম্বর লেয়ারটা, ইট ইজ ইটসেলফ আইসোথার্মাল লেয়ার। থার্ড লেয়ার ইটসেলফ আইসোথার্মাল লেয়ার, ফোর্থ লেয়ার ইজ ইটসেলফ আইসোথার্মাল লেয়ার। বুঝা গেছে? ওকে, এবার এখানে ক্যালকুলেশনটা দিয়েছে, দ্য টেম্পারেচার অফ টু ডিফারেন্ট পার্টস আর ডিফারেন্ট বাট দ্য টেম্পারেচার অফ ইচ পার্ট রিমেন কনস্ট্যান্ট, যেটা বলেছে এভরি ট্রান্সভার্স সেকশন অফ দ্য রড ইজ অ্যান আইসোথার্মাল সারফেস, এই যেটা বলেছে এক একটা লেয়ার, প্রত্যেকটা লেয়ার এখানে। আর দ্য টেম্পারেচার ডিক্রিজেস অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য হট এন্ড, যত আমরা দেখো এই হট এন্ডের থেকে লেফট সাইডে যাবো তত টেম্পারেচার কমবে, স্বাভাবিক কথা। এই যে যত 1 থেকে 6 দিকে যাবে তত লেয়ারগুলো টেম্পারেচার কমবে, কারণ জানা কথা 1 নম্বরেরটা তুমি হিট দিয়েছিলে। এবার এখানে এটাই বলা হয়নি তুমি কি করে হিট সাপ্লাই, মানে এটা এই স্টেডি স্টেটটা হবে কি করে, তুমি যদি হিট এনার্জি সাপ্লাইটা বন্ধ করে দাও তাহলে স্টেডি স্টেট হবে, এটা হয়তো এখানে বলা নেই, সেটা আমি বলে দিলাম। আচ্ছা, এবার ধরো দ্য রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার উইথ দ্য ডিস্টেন্স ইন দ্য ডিরেকশন অফ ফ্লো অফ হিট ইজ কল্ড টেম্পারেচার গ্রেডিয়েন্ট। দেখো এই লেয়ারটার টেম্পারেচার T1 ধরেছে, এবার এটা আমি মুছে দিচ্ছি। ধরো এই লেয়ারটার টেম্পারেচার T1, মানে কোন লেয়ার এটা, আচ্ছা এগুলো আমি মুছে দিই। এবার এই লেয়ারটার টেম্পারেচার T1, এই লেয়ারটার টেম্পারেচার T2, এবং এদের মধ্যে ডিস্টেন্স কি x, তাহলে কি হবে, রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার উইথ ডিস্টেন্স ইন দ্য ডিরেকশন অফ হিট ফ্লো, এটা ইম্পর্টেন্ট, যেদিকে হিট ফ্লো হচ্ছে সেই দিকে টেম্পারেচার চেঞ্জ উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স ইজ কল্ড টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তাহলে দেখো দুটো টেম্পারেচার ডিফারেন্স কত, T1 মাইনাস T2, আর কতটা ডিস্টেন্স চেঞ্জ হলে ডিফারেন্স হচ্ছে x ডিস্টেন্স, সো T1 মাইনাস T2 বাই x ইজ টেম্পারেচার গ্রেডিয়েন্ট। বোঝা গেছে? এটা সিম্পল ম্যাথামেটিক্স বলেছে। ওকে, এবার এখানে থার্মাল কন্ডাক্টিভিটি পড়ার একটা দিয়েছে। থার্মাল কন্ডাক্টিভিটি কি, একটা সারফেসে ধরো টেম্পারেচার T1 আর একটা সারফেসে একটা 3 ডাইমেনশনাল পিকচার টেম্পারেচার T2। এবার হিট ফ্লো ফ্রম লেফট টু রাইট হচ্ছে, এই ক্রস সেকশনটা কত, এই যে এক একটা ক্রস সেকশন পুরো A, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A। থার্মাল কন্ডাক্টিভিটি এবার কনসিডার ব্লক বলেছে, এবার এই টেম্পারেচার T1 আর T2। নাও ইট ইজ ফাউন্ড দ্যাট অ্যামাউন্ট অফ হিট ফ্লো, যতটা হিট ফ্লো হচ্ছে, এই দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে, এটা কি 3 ডাইমেনশনাল পিকচারে এইভাবে দেখিয়েছে। এটাতে 2D পিকচার লাগছে, এটা 1 নম্বরটা হচ্ছে, এই পিকচারটাকে যদি 1 নম্বর বলি 2D পিকচার, আর 2 নম্বর পিকচারটা কি 3D পিকচার। না, এটা তো 3D পিকচার। তো দেখো রেট অফ হিট ফ্লো কি বলছে এখানে, it is found that amount of heat flow from hot end to the towards the cold end is directly proportional to the cross sectional area, মানে ক্রস সেকশনাল এরিয়াটা যত বেশি হবে তত বেশি হিট ফ্লো হবে। এটা কোয়াইট ন্যাচারাল, কেন বলো তো, বলতে পারবি কেউ? যদি ক্রস সেকশনাল এরিয়াটা বেশি হয় কেন হিট ফ্লো বেশি হবে? যদি কেউ কন্ডাকশন প্রসেসটা, এইগুলোর উত্তর কিন্তু বইয়ে থাকবে না, এগুলো নিজেদের মাথা থেকে বার করতে হবে, বলতে হবে। যদি কন্ডাকশনটা ঠিকঠাক বুঝে থাকো তাহলে বলতে পারবে। বলো, ক্রস সেকশনাল এরিয়া
হ্যাঁ বলো, molecules in the কেউ cross কিছু sectional বলছিলে? area. Sir, more number of molecules, বেশি molecules থাকবে বেশি cross sectional area হলে, তাই heat conduction টাও বেশি হবে. হ্যাঁ, মলিকিউল বেশি থাকলে কেন বেশি হবে? ক্রস সেকশনাল এরিয়া বেশি থাকলে মলিকুলের সংখ্যা বেশি হবে, দ্যাট ইজ ভেরি গুড অ্যান্সার। তো মলিকুলের সংখ্যা বাড়ার সাথে সাথে হিট কন্ডাকশনের চান্স বাড়ছে কেন? অ্যামাউন্ট অফ হিট কন্ডাকশন কেন বাড়বে? অনেক দূর গেছিলে, চেষ্টা করো পারবে, ঠিক জায়গাটাই ধরেছ। হিট কন্ডাকশন মানে তো মলিকিউলার মোশনের মানে মলিকুলার ভাইব্রেশনের থ্রুতে হয়, তো তার জন্যই আর কি বেশি হিট কন্ডাকশন হবে যদি বেশি মলিকিউলস থাকে। হ্যাঁ, অনেকটা যাচ্ছে, আলটিমেটলি এনটা টাচ করতে পারছো না, মলিকুলের সংখ্যা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মলিকুলের সংখ্যা বেড়ে গেলে হিট কন্ডাকশনটা কেন বাড়বে? এটা ধরো একটা বড় ক্রস সেকশন, এই ক্রস সেকশনে এতগুলো মলিকুল আছে, তাই তো? আর এটা ছোট ক্রস সেকশন, এক একটা ক্রস সেকশনের কথা বলছি, এখানে এই কটা মলিকুল আছে। এটা হচ্ছে স্মল ক্রস সেকশনে, সেটা হচ্ছে এল ফর লার্জ ক্রস সেকশন। তাহলে সেকেন্ড ক্ষেত্রে তুমি বললে মলিকুলের সংখ্যা বেশি, ভেরি গুড। তাহলে হিট কন্ডাকশনটা কেন হবে, কিউটা কেন বেশি হবে? মলিকুলের সংখ্যা বেশি হলে কিউ বেশি হয়, ঠিক আছে, এটা বুঝেছি। তাহলে হিট কন্ডাকশনটা কেন বেশি হবে বলো? বিকজ একটাই, যত মলিকুলের সংখ্যা বেশি হবে ওদের ভাইব্রেশন বাড়বে, তার ফলে কি হবে, অ্যাডজাসেন্ট মলিকিউলের সাথে ওদের কলিশনটাও তো বেড়ে যাবে। তোমার এখানে ধরো 5টা মলিকিউল ছিল, ওর অ্যাডজাসেন্টে কটা মলিকিউল থাকবে? 5টাই থাকবে। তাহলে এইখানে হিট কন্ডাকশনটা কী করে হবে? 5টা মলিকিউলের মধ্যে ধাক্কাধাক্কিতে কলিশনে হবে। আর এইখানে দেখো লার্জ ক্রস সেকশন, তার ফলে কি হবে, 20টা 25টা কি 50টা মলিকিউল ধরো আছে এক একটা লেয়ারে। তাহলে এইখানে কলিশন কতগুলোর মধ্যে হবে বলো? 50টা অ্যাডজাসেন্ট মলিকুলের সাথে 50টার কলিশন হবে, ধাক্কাধাক্কি হবে। তার ফলে কি হিট ট্রান্সপোর্টেশনটা আরও বেশি অ্যামাউন্টে হবে লার্জ ক্রস সেকশনে। বোঝা গেছে এবার? ইয়েস অর নো? বোঝা গেছে এবার? একটু রিপ্লাই দেবে, যে বললে বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, কিউ ইজ প্রপোর্শনাল টু এ, যেটা বললাম। আচ্ছা, কিউ ইজ অলসো প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স, মানে যত ওদের লেয়ারের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স বেশি হবে তত বেশি হিট ফ্লো হবে, এটা স্বাভাবিক কথা। ধরো লেফট সাইডে 30 ডিগ্রি আর রাইট সাইডে 40 ডিগ্রি, তাহলে টেম্পারেচার ডিফারেন্স, সরি লেফট সাইডে 40 রাইট সাইডে 30, তাহলে 10 ডিগ্রি ডিফারেন্স। আর যদি লেফট সাইডে 60 রাইট সাইডে 30, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স, তাহলে সেই ক্ষেত্রে বেশি হিট ফ্লো হবে। কারণ টেম্পারেচার যত দেখো বেশি থাকবে তত হিট ফ্লোয়ের প্রেশারটা বাড়বে, প্রেশার বাড়বে মানে হিট ফ্লোয়ের টেন্ডেন্সিটা বেশি বাড়বে, কারণ ও তো স্টেবিলিটিতে আসতে চাইবে, তার ফলে বেশি অ্যামাউন্ট অফ হিট যাবে। এই জন্যই সিম্পল, ইট ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স। অ্যানাদার থিং, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টাইম ফর হুইচ হিট ফ্লোজ। যত টাইম তুমি বেশি দেবে তত বেশি হিট ফ্লো হবে, এস আর নো? ধরো এই সিচুয়েশান আছে, তুমি 1 মিনিট টাইম দিলে, তাহলে 1 মিনিটে যতটা হিট ফ্লো হবে, তুমি যদি 10 মিনিট টাইম দাও তাহলে 10 মিনিটে অ্যামাউন্ট অফ হিট ফ্লোটা বেশি হবে, এস আর নো? তাই তো? তাহলে তুমি 2 সেকেন্ড সময় দিলে, তাহলে কী হবে, হিট ফ্লো খুব সামান্য হবে, তুমি তো কাউন্টিংটাই করছো অল্প সময় ধরে, এস আর নো? বোঝা যাচ্ছে তো? যেটা তোমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস বা আইসোথার্মাল প্রসেস বোঝাতে কি বলেছিলাম। তার মানে কি, তোমার এখানে টাইমের ওপর অবভিয়াসলি জেনারেল, তুমি 2 মিনিট ধরো 5 সেকেন্ড সময় দিলে, তাহলে 5 সেকেন্ড সময় যতটুকু হিট ফ্লো হবে, অবভিয়াসলি তুমি 2 মিনিট সময় দিলে, 4 মিনিট সময় দিলে তাতে বেশি হিট ফ্লো হবে। সো ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টাইম, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য থিকনেস অফ দ্য ব্লক। ব্লকটা যত পাতলা হবে তত বেশি হিট ফ্লো হবে। কেন বলো তো? বিকজ থিকনেস যত কম হবে তত কি হবে বলো তো, ওর হিট ক্যাপাসিটিটা কম থাকবে, ধরে রাখার ক্ষমতাটা কম থাকবে, বুঝতে পারছো? মানে ধরো একটা এরকম মোটা, আমি 2 ডাইমেনশনাল পিকচারটা আঁকছি, আমি 3 ডাইমেনশনাল পিকচার না, এটা কতটা থিকনেস, এটা একটা মোটা আছে, আর এটা একটা পাতলা এরকম সরু এরকম। তাহলে দেখো সরুটার মধ্যে দিয়ে কিন্তু হিট ফ্লো বেশি হবে, কারণটা কি, ওর মধ্যে
হিট ধরে রাখার ক্যাপাসিটি কম, এইটুকু পরিমাণ মানে এইটার এটার এই এরিয়া এই ক্রস সেকশনে দেখো কতটা অ্যামাউন্ট, বুঝতে পারছো? তার মানে থিকনেস যদি কম হয় তাহলে কি হিট যত ধরে রাখার ক্ষমতা কম হবে, হিট স্টোর করার ক্ষমতা যত কম হবে তত বেশি ট্রান্সপোর্টেশন হবে। ইয়েস অর নো? দেখো তাই থিকনেস যত বাড়বে তত হিট ট্রান্সপোর্টেশনটা কমবে, আর থিকনেস যত কমবে হিট ট্রান্সপোর্টেশনটা বাড়বে। কারণটা কি? হিট ধরে রাখার ক্ষমতাটা কম, বুঝতে পারছো? তো রিপ্লাই দেবে এইভাবে। তো কিউ ইজ প্রপোর্শনাল টু, দেখতে পারলে ক্রস সেকশনাল এরিয়া, প্রপোর্শনাল টু টি টেম্পারেচার ডিফারেন্স, প্রপোর্শনাল টু টাইম অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু থিকনেস। তাহলে এবার একটা ইকুয়াল করতে গেলে কী হবে, একটা কনস্ট্যান্ট আসবে, দ্যাট কনস্ট্যান্ট ইজ কে। এটাকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলে বা কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বলে। এবার এখানে দেখো যদি এ ইকুয়াল টু 1 করে দাও, T1 মাইনাস T2 1 করে দাও, টি ইকুয়াল টু 1 করে দাও, তাহলে কিউ ইকুয়াল টু কে হচ্ছে। এটা সিম্পল, আর কি এখানে কিছু বলার নেই, সিম্পল। এই ম্যাথামেটিক্স এই ফর্মুলাটা দেখলেই পুরো, এবার তুমি নিজের থেকে ডিফাইন করতে পারবে। যদি ইউনিট থিকনেসের কোনো মেটেরিয়াল, তার দুটো ক্রস সেকশনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স ইউনিট হয়, তার মধ্যে দিয়ে ইউনিট টাইমে যে পরিমাণ হিট যাবে দ্যাট ইজ কে। এটাই বলেছে, আর কিছু না। এবার যদি এখানে যেটা বলেছে পরের স্টেজে যেটা আছে, এটা বলেছে যদি ইফ দ্য এরিয়া অফ ক্রস সেকশন ইজ নট ইউনিফর্ম, আগের ক্ষেত্রে যেমন এরিয়া অফ ক্রস সেকশনটা ইউনিফর্ম ছিল, এই ক্ষেত্রে দেখো ক্রস সেকশনটা ইউনিফর্ম ছিল, তাই না? একটা ইউনিফর্ম ক্রস সেকশন। যদি এর ক্ষেত্রে ক্রস সেকশনটা ইউনিফর্ম না হয়, মানে কি? ধরো ক্রস সেকশনটা এরকম, এরকম কোনো মেটেরিয়াল, তারপরে ক্রস সেকশন ভ্যারি করছে, এখানে একটা ক্রস সেকশন, এখানে আবার ছোট ক্রস সেকশন, এখানে বেশি ক্রস সেকশন, এখানে আবার মিডিয়াম, এখানে আবার একটু কম। ক্রস সেকশনটা যদি ভ্যারি করে তাহলে কি হবে? সিম্পল হয়, অর ইফ দ্য স্টেডি স্টেট কন্ডিশন ইজ নট রিচ, মানে ধরো স্টেডি স্টেট কন্ডিশনটা রিচ করেনি, মানে কি টেম্পারেচার ফ্লাকচুয়েশন হচ্ছে, এক একটা লেয়ারে টেম্পারেচার ফ্লাকচুয়েশন হচ্ছে। আগে যেমন ছিল স্টেডি স্টেটে কি প্রত্যেকটা লেয়ারে টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছিলো, হিট সাপ্লাই বন্ধ করে দিয়েছে, তাই তো? হিট সাপ্লাই বন্ধ করে দিলে পরে কী হবে? প্রত্যেকটা লেয়ারে টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাবে। এবার ধরো তুমি হিট সাপ্লাই বন্ধ করোনি, তাহলে কী হবে? প্রত্যেকটা লেয়ারের টেম্পারেচার বাড়তে থাকবে। এস আর নো? একটু রিপ্লাই দেবে 1 2 3 4, এর ক্রস সেকশন নন ইউনিফর্ম এবং টেম্পারেচারও বাড়তে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে দেখো বলে দিয়েছে, দেন উই কনসিডার এ থিন লেয়ার, ছোট্ট একটা লেয়ার নেবে, অফ দ্য মেটেরিয়াল নর্মাল টু দ্য ডিরেকশন অফ দ্য হিট ফ্লো, হিট যেদিকে ফ্লো হচ্ছে, হিট তো এদিকে ধরো ফ্লো হচ্ছে, এই ফ্লোয়ের দিকে নর্মালের সাথে এই হিট যে ফ্লো হচ্ছে, ধরো এই যে সেকেন্ড লেয়ারটা দেখো এইভাবে হিট ফ্লো হচ্ছে, তার নর্মাল বরাবর তার সাথে 90 ডিগ্রিতে একটা লেয়ার তুমি কল্পনা করবে বা ড্র করবে, ইমাজিন করবে। ইফ এ ইজ দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন অ্যাট দ্যাট প্লেস, যদি এই প্লেসে এর ক্রস সেকশনাল এরিয়াটা, এই লেয়ারটার ক্রস সেকশনাল এরিয়া এ হয়, at that place, and dx is the small thickness along that direction of the heat flow, এই ডিরেকশানে যদি তুমি স্মল থিকনেসের জিনিসটা নাও, ধরো এই ছোট্ট ডিস্টেন্সটা হচ্ছে dx, dx is the small thickness of the along the direction of the heat flow, and dt is the temperature difference across the thickness, temperature difference এই দুটো লেয়ারের মধ্যে যে dx থিকনেসের মধ্যে যদি এই লেয়ারটার টেম্পারেচার T প্লাস dt হয়, লেফট হ্যান্ড সাইডের টেম্পারেচার T প্লাস dt, এটা একটু হয়ে গেল, দাঁড়া, T প্লাস dt, আর রাইট হ্যান্ড সাইডের টেম্পারেচার T, তাহলে দুজনের মধ্যে অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইড থেকে হিট দিচ্ছ, তাহলে লেফট হ্যান্ড সাইডে টেম্পারেচার বেশি থাকবে, তাহলে দুটো লেয়ারের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত বলো? লেফটের টি প্লাস ডিটি, রাইটের টি, তাহলে টেম্পারেচার ডিফারেন্স ডিটি, ডি ইন্টু ডিটি। তাহলে ডিটি টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে কিসের জন্য? যখন থিকনেস বা দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্স ডিএক্স, তারপরে আগে যেমন হচ্ছিল এক্স ডিস্টেন্সের টেম্পারেচার ডিফারেন্স হচ্ছিল T1 মাইনাস T2, তাই তো? দেখো এক্স ডিস্টেন্সে, এই যে দিস ওয়াজ দ্য এক্স ডিস্টেন্সে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে দুটো লেয়ার T1 T2, আর এক্ষেত্রে কত হচ্ছে dx ডিস্টেন্সে, কোথায় গেল ওটা? ইয়েস, dx ডিস্টেন্সে টেম্পারেচার ডিফারেন্স দুটো অ্যাডজাসেন্ট লেয়ারে হচ্ছে dt। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা কী দাঁড়াবে? দেখো আগের ক্ষেত্রে কী এসেছিল?
ডি কিউ মানে কিউ ইজ ইকুয়াল টু কে কী বেরিয়েছিল দেখো, কে এ টি ওয়ান মাইনাস টি টু বাই এক্স। তাহলে এখানে টি ওয়ান মাইনাস টি টুর জায়গায় কী হবে বলো, ডিটি হবে, আর এক্সের জায়গায় হবে ডিএক্স। বুঝতে পারছো? তাহলে কিউ কত দাঁড়াবে এখানে, কে এ ডিটি বাই ডিএক্স ইন্টু টাইম, ধরো টি টাইম লেগেছে, বা ধরো এই ডিএক্স অ্যামাউন্ট যেতে, এই ডিএক্স লেন্থ যেতে হিট এনার্জি, যে টেম্পারেচার টি প্লাস টিটির থেকে টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, এই ডিএক্স অ্যামাউন্টে এই কিউ অ্যামাউন্ট অফ হিট যেতে সময় লাগছে ধরো ডিটি সেকেন্ড লাগছে, ডিটি। তাহলে টি এর জায়গায় ডিটি হয়ে যাবে, আর কত পরিমাণ হিট আসছে দ্যাট মে ইউ ক্যান কাউন্ট অ্যাজ ডিকিউ। দেখছি এখানে ডিকিউটা ধরা উচিত, ইয়েস ডিকিউ ধরেছে। কেন ডিকিউ ধরছে আমি বলে দিচ্ছি। বিকজ আগের ক্ষেত্রে কি ছিল, টি ওয়ান টি টু বড় বড় দুটো তোমার সোর্স ছিল, বড় বড় দেখো এটা কি ছিল, দুটো লেয়ার ছিল, তারা এক্স ডিস্টেন্স ছিল, এগুলো সব বড় বড় ছিল, মানে বড় ডিস্টেন্সে ছিল, এক্স ওয়াজ ভেরি লার্জ কম্পেয়ার টু দিস কেস। এবং টাইমটাও বেশ ভালো ভালো টাইম ইন্টারভাল দেওয়া হয়েছিল, যাতে করে হিটটা ট্রান্সপোর্ট হতে সময় লাগে, এবং তার জন্য যে হিট এক্সচেঞ্জ ছিল সেটা কিউ ছিল ভালো অ্যামাউন্টের। এই ক্ষেত্রে কি সবই ছোটো ছোটো ধরা হয়েছে। দেখো কেন ছোটো ছোটো, এখানে দেখতেই পাচ্ছ এই লেয়ারটার থিকনেস দেখেছে কতটুকু ছোটো, ডিএক্স, তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স ডিটি, তার ফলে হিটটাও কত লাগবে, স্মল অ্যামাউন্ট অফ হিট লাগবে। সো দ্যাটস ওয়াই সেটাকে ডিকিউ দিয়ে ডিনোট করছে। তো আগের অনুযায়ী কী হবে তাহলে, ডিকিউ ইকুয়াল টু কী দাঁড়াবে, কে এ ডিটি ডিএক্স ইন্টু ডিটি। ডিটি ডিএক্সটা কি, এই ডিটিটা কি, ডি ক্যাপিটাল টিটা কি টেম্পারেচার ডিফারেন্স, আর ডি ইন্টু স্মল টিটা কি, এটা হচ্ছে টাইম, কতটা টাইম লাগছে। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। তাহলে ডিকিউ ডিটি কত বেরোচ্ছে দেখো, তাহলে এর পরের লাইনটাই তুমি লিখতে পারবে ডিকিউ ডিটি। ডিকিউ ডিটি, এখানে এটা মুছতে হবে। ডিকিউ ডিটি কত দাঁড়াবে বলো, এই টিটা এখানে চলে আসবে, ডিকিউ ডিটি করলে কে এ ডি ক্যাপিটাল টি ডিএক্স। বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে সবাই। এটাই এখানে দিয়েছে দেখো, ডিকিউ ডিটি ইজ ইকুয়াল টু কে এ ডিটি ডিএক্স। একটু রিপ্লাই দেবে। একটু রিপ্লাই দেবে সবাই। হ্যালো, স্যার হ্যাঁ বলো। এইচটা কি রিপ্রেজেন্ট করছে? রেট অফ হিট ফ্লো, রেট অফ হিট ফ্লো, ঠিক আছে? ওকে স্যার। ইট ইজ ডিনোটিং নাথিং বাট। তাহলে আগের ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হিট ফ্লোটা কত হবে, কিউ বাই যদি টি করো, কে এ টি ওয়ান মাইনাস টি টু বাই এক্স, ঠিক আছে? বুঝা গেছে? এই ক্ষেত্রে হিট ফ্লো কত হবে, কে এ মানে কিউ বাই টি, এখানে তোমার টিটাকে স্মল টিটাকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে স্যার। ওকে, এবার এখানে একটা নেগেটিভ সাইন কেন এসছে সেটা আমি বলে দিচ্ছি। If the area of cross section is not uniform, or if the steady state condition is not reached, then we consider a layer of the material normal to the direction of the heat flow. If A is the area of cross section at a place and dx is a small thickness along the direction of heat flow and dt is the temperature difference across this thickness, then rate of heat flow or heat current, এই rate of heat flow টাকেই heat current বলা হয়। So the quantity dt dx is called temperature gradient. এটাকে temperature gradient ও বলা হয়। Okay, the negative sign indicates that dt dx is negative in the direction of the flow of heat. ये নেগেটিভ সাইনটাকে কেন আনা হয়েছে, বিকজ ডিটি ডিএক্স ইজ নেগেটিভ। দেখো যত ডিস্টেন্স বাড়বে, মানে এক্স যত বাড়বে তত টেম্পারেচারটা কমবে কি না, এসব না, তাই জন্যই নেগেটিভটা এসছে। বুঝতে পারছো? বিকজ একটু রিপ্লাই দেবে, ডিটি ডিএক্স ইট ইজ এ নেগেটিভ, ইটসেলফ ইট ইজ এ নেগেটিভ কোয়ান্টিটি। কেন বলো, যত ডিস্টেন্স বাড়বে তত কী হবে, টেম্পারেচার কমবে কি না, এসব না।
যত ডিস্টেন্স বাড়বে টেম্পারেচার কমছে না, তুমি এইখান থেকে এই ডিএক্স ডিস্টেন্সে যখন গেলে টেম্পারেচার টি প্লাস ডিটি থেকে টি হলো, তাহলে টেম্পারেচার কমলো কি না? সো ডিটি ডিএক্স ইটসেলফ এ নেগেটিভ কোয়ান্টিটি, একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? এই Yes, sir. ডিটি ডিএক্স আগের ক্ষেত্রে ডিটি ডিএক্স ইটসেলফ এ নেগেটিভ কোয়ান্টিটি, ইজ এ নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে এই ইকুয়েশনে কি হচ্ছে, এইচটাকে তো পজিটিভ থাকতে হবে, কারণ হিট তো আসছে, হিট ইজ কামিং ফ্রম লেফট সাইড। তাহলে এইচটাকে যদি পজিটিভ হতে হয় তাহলে একটা মাইনাস সাইনকে অ্যাড করতে হবে, ইয়েস অর নো? তা না হলে তো এইচটা নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? দ্যাটস এটাকে এখানে মাইনাস একটা জুড়েছে। ওকে, এবার তোমরা এখান থেকে কে এর ইউনিট কী হবে দেখতে পাবে। কে এর ইউনিট কী হবে, এখান থেকে সিম্পল কিউ এর ইউনিট, এক্স এর ইউনিটে এগুলো বসিয়ে দেবে, পেয়ে যাবে। এগুলোতে বলার কিছু নেই, সিম্পল ম্যাথামেটিক্স। কোথায় গেল? এখানে বিভিন্ন জিনিসের দিয়েছে ডেটা। হিট কারেন্ট অ্যান্ড থার্মাল রেজিস্ট্যান্স। হিট কারেন্ট মানে কি বললাম, এই ডিকিউ ডিটি, যেটা আগের ক্ষেত্রে বললাম রেট অফ ফ্লো অফ হিট, সেটার সাথে থার্মাল রেজিস্ট্যান্সের কী সম্পর্ক? দেখো এইচ ইকুয়াল টু কিউ বাই টি, যে বললাম রেট অফ হিট ফ্লো, আর আর ইকুয়াল টু কোনো রেজিস্টারের অ্যাক্রসে যদি ভোল্টেজ ডিফারেন্স ভি হয়, তার মধ্যে দিয়ে যদি কারেন্ট আই যায়, তাহলে তোমরা জানো রেজিস্ট্যান্সের সাথে ভোল্টেজ আর কারেন্টের কী রিলেশন, ভি বাই আই। সেটার সাথে একটা অ্যানালগাস টেনেছে হিট ফ্লো। হিট ফ্লোয়ের ক্ষেত্রে কি হবে না, থার্মাল রেজিস্ট্যান্স যেমন, সেরকম এখানে থার্মাল রেজিস্ট্যান্সটাকে ডিনোট করা হয়েছে ডিটি বাই এইচ। ডিটিটা মানে কি, ডিটি মানে হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, আর এইচ মানে কি বলতো, রেট অফ হিট ফ্লো। এই যে দিস ইজ দ্য এইচ, এটার সাথে কেউ গোলাবে না, বুঝতে পারছো? এইটা হচ্ছে এইচটা, ইয়েস অর নো? তাহলে থার্মাল রেজিস্ট্যান্স ইজ রেশিও অফ হোয়াট, হুইচ কোয়ান্টিটি, রেশিও অফ চেঞ্জ ইন টেম্পারেচার, দ্যাট ইজ ডেল্টা টি, বাই রেট অফ হিট ফ্লো, এইচ। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? এটা মাথায় রাখবে, এটাকে কোয়ান্টিটিটাকে এইভাবে ডিফাইন করে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু তোমরা জানো কে এ ডেল্টা টি বাই ডেল্টা এক্স ইন্টু টি, কতটা টাইম লাগছে। এইচ ইকুয়াল টু কিউ বাই টি হিট ফ্লো, তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, কে এ ডেল্টা টি ডেল এক্স। তাহলে আর এইচ ইকুয়াল টু কী দেখেছো এখান থেকে, ডেল্টা টি বাই এইচ। তো ডেল্টা টি বাই এইচ এখান থেকে করো, তাহলে পেয়ে যাবে ডেল্টা টি। এই যে এই ইকুয়েশন থেকেই দেখো ডেল্টা টি বাই এইচ, এইচটাকে নিচে নিয়ে যাও, তাহলে কি দাঁড়াবে, ডেল্টা টি বাই এইচ করলে এদিকে ডেল্টা এক্সটা চলে যাবে, তাহলে ডেল্টা এক্স বাই কে এ, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, এই ইকুয়েশন থেকেই এসছে এটা, এইচ ইকুয়াল টু কে এ ডেল্টা টি ডেল্টা এক্স থেকে এসছে। এইচ ইকুয়াল টু কে এ, ডিটি ডিএক্সটা কি ডেল্টা টি ডেল্টা এক্স লিখেছে, তাহলে ডেল্টা টি বাই ডেল্টা এইচ, ডেল্টা টি বাই এইচ কী হবে বলো, ডেল্টা টি বাই এইচ মানে এইচটাকে এর তলায় নিয়ে গেল, তাহলে ডেল্টা টি বাই এইচ ইকুয়াল টু কত হবে, ডেল্টা এক্স, ডেল্টা এক্সটা এদিকে যাবে আর কে এটা নিচে যাবে বাই কে। এত অব্দি বুঝেছ? ডেল্টা টি বাই এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই কে, ইয়েস অর নো? এটাই এসছে। সব এবার আড়াইচের ডাইমেনশন বার করে রেখেছে, সব এটা পড়ে নেবে, পারবে, এখানে আর নতুন কিছু নেই।
এবারে কিছু এখানে এক্সাম্পল দিয়েছে, একবার দেখে নেবে, ভালো ভালো এক্সাম্পল আছে যেগুলো ইজি লাগবে, দেখে নেবে। এখানে কিছু বলে না, পারবে, দেখলেই বুঝতে পারবে, শুধু সিম্পল ফর্মুলায় ফেলে করেছে। এই আছে, ঠিক আছে, বোঝা গেছে এত অবধি? এইবার আসছে কনভেকশন। হয় শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। কনভেকশনে হয় কি, কনভেকশনের একটা মিডিয়ামের দরকার হয়, মিডিয়াম নেসেসারি ফর প্রপার হিট ট্রান্সপোর্টেশন। কনভেকশন প্রসেসের মাধ্যমে হিট ট্রান্সপোর্টেশনের জন্য একটা মিডিয়ামের প্রয়োজন হয়। বাট কি হয়, এখানে মিডিয়ামের মেটেরিয়ালটার ফিজিক্যাল ট্রান্সপোর্টেশন হয়। আগে যেমন নাকি কন্ডাকশনে শুধু মিডিয়ামের মলিকিউল বা অ্যাটমগুলোর সিম্পল ভাইব্রেশন হচ্ছিল, ওদের কলিশনের ফলে হিট এনার্জিটা ট্রান্সফর্ম হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে সেটা না। এই মেটেরিয়ালটা যেটা নাকি গরম হবে, ও হিট এনার্জি নিয়ে হট এরিয়ার থেকে কোল্ড এরিয়ায় নিজে ট্রান্সপোর্ট হয়ে যাবে। ফলে কী হবে, আস্তে আস্তে কোল্ড এরিয়াটা গরম হতে থাকবে। আর কোল্ড এরিয়ায় যেই মলিকিউল বা অ্যাটমগুলো ছিল বা পার্টিকেলগুলো ছিল, সেইগুলো কোল্ড এরিয়ার থেকে হট এরিয়া ট্রান্সপোর্টেশন হয়ে যাবে। এইভাবে গরমটা হয়। তার মানে কনভেকশনের সাথে কন্ডাকশনের বেসিক ডিফারেন্সটা কি, সেখানে কনভেকশনে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে, পার্মানেন্ট ট্রান্সপোর্টেশন অফ দ্য মিডিয়াম পার্টিকেলস হচ্ছে, যেটা নাকি কন্ডাকশনে হয় না। বাট দুটোর ক্ষেত্রেই কমন কি দরকার হয়, নেসেসারি দ্যাট মিডিয়াম মাস্ট, মিডিয়াম, উইদাউট মিডিয়াম কিন্তু এই দুটো প্রসেসে হিট ট্রান্সপোর্টেশন হয় না। এবার এখানে যদি আমরা দেখতে পারি কি হচ্ছে ব্যাপারটা, এখানে ধরো একটা জিনিস রেখেছো, তলায় এখানে ওকে বার্নার দিয়ে গরম করা হচ্ছে। এখানে ধরো ওপরের দিকে ব্লু কালারের মলিকিউল বা অ্যাটম পার্টিকেলগুলো আছে, দ্যাট ওয়াজ কম্পারেটিভলি কুলার। আর তলার দিকে যেগুলো আছে যেগুলো হচ্ছে রেড কালার। এবার গরম করছো, এবার তাহলে রেড কালারের পার্টিকেলগুলো কী হবে, গরম হবে, হিট হবে। এটা ধরো পুরোটাই একটা লিকুইড, পুরো কন্টেনারটাই লিকুইডের, তাহলে একটু পরে কী হবে, এই রেড কালারের, খুব মন দিয়ে শোনো, কী হবে না, হিট পেলে কী হবে, লোয়ার পোর্শন অফ দ্য লিকুইড মলিকিউল, পুরোটাই তো লিকুইড আছে ভর্তি, মানে ব্লু রেড সবই হচ্ছে লিকুইড মলিকিউল, সেম লিকুইড মলিকিউল। তাহলে কী হয়, যখনই হিট পাচ্ছে, যেই পোর্শনটা বেশি হিট পাচ্ছে বা সামনের থেকে হিট পাচ্ছে, সেইখানে কী হয়, এক্সপানশান হয়। এক্সপানশান হয় মানে কি, মলিকুলার ডিস্টেন্স বেড়ে যায়। এই যে রেড কালার মলিকুলগুলো দেখছো, এদের মধ্যে আফটার গেটিং হিট এনার্জি ফ্রম দ্য বার্নার বা এক্সটার্নাল সাপ্লাই থেকে পাওয়ার ফলে কী হবে, দেখো এইখানে মলিকুলগুলোর মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে। নর্মাল যে ব্লু কালারের মলিকুলগুলোর মধ্যে যা ডিস্টেন্স, এখানে ডিস্টেন্সটা বেড়ে যাবে বিকজ অফ হায়ার এনার্জি। ওরা এনার্জি পেয়েছে, হিট এনার্জি, ফলে ওদের এক্সপানশান হচ্ছে, ফলে মলিকুলার ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। এবার খুব মন দিয়ে দেখো, যদি মলিকুলার ডিস্টেন্স বেড়ে যায়, যার ফলে নাকি ওদের এক্সপানশান হয়, তাহলে কি হবে বলো তো, আলটিমেটলি এক্সপানশান হলে কি হয়, তার মানে লোয়ার পোর্শন অফ দ্য লিকুইড কি হচ্ছে বলো, এক্সপানশান হচ্ছে। তার মানে কি হচ্ছে, ওদের আলটিমেটলি ভলিউম বেড়ে যাচ্ছে। ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে। এক্সপানশান মানে কি, ভলিউম বেড়ে যায়। মাস তো ওদের চেঞ্জ হয়নি, ওদের তলায় যে পরিমাণ মাস ছিল, যত কেজি বা যত লিটার বলবো না, যেটা ভলিউম হয়ে যায়, যত অ্যামাউন্ট অফ ওয়াটার ছিল এই কন্টেনারটার তলায়, ঠিক তত অ্যামাউন্টে ওটা ওয়াটারই আছে বা লিকুইড আছে, যেটাই থাক, তার কি হলো, এক্সপানশান হলো, ভলিউম বেড়ে গেল। মাস তো অ্যাজ ইট ইজ আছে, তো তোমরা জানো মাস ইকুয়াল টু ভি ইন্টু রো বা রো ইন্টু ভি, মানে ডেন্সিটি ইন্টু ভলিউম। তো ভলিউম যদি বেড়ে যায়, তার মানে কি হচ্ছে বলো, তলার পোর্শন যেটা নাকি ভলিউম বেড়ে গেছে, ওর তার মানে ডেন্সিটিটা কমে যেতে হবে, তাহলেই তো মাসটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি, ওর ডেন্সিটি কমে গেছে। তার মানে কি, দেখো তলার পোর্শনে মানে লোয়ার পোর্শনের লিকুইডটার ডেন্সিটি ওপর পোর্শনটার লিকুইডটার ডেন্সিটির থেকে কম। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। বিকজ লোয়ার পোর্শনের লিকুইডের ভলিউমটা বেশি, তার ডেন্সিটি কম। আর সেম মাসের, এইখানে যারা মাস আছে, এখানে সেম মাসের যদি যে কোনো একটা সেম মাসের কোয়ান্টিটি অফ লিকুইড দেখো, সেম মাসের, ওর ভলিউম কী হবে, ওপরের পোর্শনটার ভলিউম তলার পোর্শনের থেকে কম হবে, ফলে ওপর পোর্শনের ডেন্সিটি বেশি হবে। একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো, এটুকু বুঝতে পারছো সবাই, একটু রিপ্লাই দেবে।
তার ফলে কি হবে দেখো, একটু রিপ্লাই দেবে কেউ একজন, বোঝা গেছে? ইন্দ্রনীল, ইন্দ্রনীল and all of you একটু রিপ্লাই দেবে। Yes, sir. তার ফলে কি হবে দেখো, যেহেতু তলার পোর্শনের ডেনসিটি কমে গেছে আর ওপর পোর্শনের ডেনসিটি বেশি, তা যেটা ভারী সেটা অলওয়েজ নিচের দিকে চলে আসবে। সিম্পল আর্কিমিডিসের প্রিন্সিপাল অনুযায়ী বা বুয়ন্সির নিয়ম অনুযায়ী ওর যেহেতু ডেনসিটি কম, ও ওপরের দিকে উঠে যাবে, আর ওপরের পোর্শনটা ডেনসিটি বেশি। তার ফলে একটু পরে পিকচারটা কি হবে, একটু পরে পিকচারটা এরকম লাগবে দেখতে। এটা যদি আমি কন্টেনারটা আঁকি, রেড কালারগুলো ওপরে উঠে যাবে, রেড কালারের অ্যাটমগুলো, আর ব্লু কালারের ওপরের লেয়ারের যে কুলার অ্যাটম ছিল, ঠান্ডা জল ছিল বা ঠান্ডা লিকুইড ছিল, ওগুলো আস্তে আস্তে নিচে নামবে। এবার নিচে এসে এটা আবার হিট আপ হবে, নিচে এসে এ আবার হিট হবে, ফলে আবার গরম হবে, আর ওপরের পোর্শনটা আস্তে আস্তে ঠান্ডা হবে, তার ফলে আবার ও নিচে নামবে, আবারও ওপরে উঠবে, এইভাবে হয়। তার মানে কি বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। এই ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মলিকিউলগুলো পার্মানেন্ট ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ও হিটিং হচ্ছে। দিস ইজ কল্ড কনভেকশন। কেন এই যে ও উপরে নিচের হটেড পোর্শনটা উপরে উঠে যায়, ওপরেরটা ঠান্ডাটা নিচে নেমে যায়, কেন হয়? ডিউ টু দ্য ভ্যারিয়েশন অফ দিস ভলিউম অ্যান্ড ডেন্সিটি। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল কজ, যেটা নাকি তোমাদের হয়তো বইয়ে, ভালো বইয়ে বলা থাকে না, কিন্তু যেই মেটেরিয়ালটা দিয়েছি এটা যা লাকি আমি দেখলাম লেখা আছে। ঠিক আছে, এইভাবে ট্রান্সপোর্টেশনটা হয় এই প্রসেসে, কনভেকশন প্রসিডিওরে হিট ট্রান্সপোর্টেশনটা হয়। হ্যাঁ বলো। স্যার মানে যখন একবার একটা লেয়ার হিটেড আপ হয়ে উপরে চলে গেল আর উপরের লেয়ারটা নিচে চলে গেল, হ্যাঁ তারপরে যে লেয়ারটা নিচে গেল হ্যাঁ ওটাকে উপরের লেয়ারের থেকে বেশি হিটেড হতে হবে যাতে ওর ডেনসিটি উপরের লেয়ার থেকে Yes. কমে যায়, তারপরে ওটা আবার উপরে যায়। হ্যাঁ, যদি ওপরের লেয়ারের থেকে বেশি হিটেড হয় তাহলেই আবার ও ওপরে উঠতে পারবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কারণ ও উপরে উঠে গেলে দেখো, ওই যে রেড কালারটা উঠে গেলে, ওপরে ঠান্ডাটা নিচে নামলে এবার হিট হচ্ছে, হিট হতে হতে তলার লেয়ারটা যখন, ধরে নাও আমি তলার একদম যে বটমে আছে ব্ল্যাক কালারের, ওর হিট এনার্জি জাস্ট ওর অ্যাডজাসেন্ট ওপরেই দেখো, ব্লু কালার তো অ্যাডজাসেন্ট ওপরে, তার মানে এই যে এই ব্লু কালারটা বলছি, দেখতে পাচ্ছ যে মার্কিং করছি, এই ব্লু কালার একটা লাইন আঁকলাম, তো ব্ল্যাক কালারের লেয়ারটা কি হবে, বেশি হিট হবে। তো একটু পরেই দেখতে পারবে ব্ল্যাক কালারের যেহেতু হিট বেশি হবে, ওর ভলিউমটাও বেড়ে যাবে, ফলে ব্ল্যাক কালারের ডেনসিটিও কমে যাবে। তাহলে একটু পরে কি ব্ল্যাক কালারটা ওপরে উঠে যাবে, বুঝতে পারছো? কারণ ওর ডেনসিটি কম, আর ব্লু কালারটা তার জাস্ট অ্যাডজাস্টেড ব্লু কালারটা নিচে নেমে যাবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? ইয়েস স্যার। আবার যেই নাকি ওপরে ব্ল্যাক কালারটা চলে আসলো, ব্ল্যাক কালারটা কি হবে দেখো, ও কি করবে, ওর ওপরে যে ব্লু কালারটা আছে অ্যাডজাস্টেড, এক সেকেন্ড, ওর থেকে ওর ভলিউম বেশি, ফলে আবার একটু পরে ব্লুটা নামবে, ব্ল্যাকটা উপরে উঠবে। বুঝতে পারছো? এইভাবে ট্রান্সপোর্টেশনটা হতে থাকে। এই এক্সপেরিমেন্ট করা যায়, অনেকেই করেছে। রঙিন কাগজ, ধরো কেউ জল গরম করছে বা কিছু করছে, কোনো লিকুইড, সেখানে যদি রঙিন কোনো কিছু দিয়ে দেয়, তাহলে দেখতে পারবে রঙিন হালকা, খুব হালকা, তাহলে দেখবে ওই জিনিসগুলো, পার্টিকেলগুলো ওপরে উঠছে নামছে, উঠছে নামছে। করা যায় এটা, এটা অনেকেই করে। তো এই একটা প্রসেস দিয়েছে, এটা খুব ভালো। এবার আসছি রেডিয়েশন। আমি একটু ব্রেক নিচ্ছি, 5 মিনিটের ব্রেক নিচ্ছি, তোমরা একটু এখন অবধি দেখে নাও, তারপর আমি এটা শুরু করব। ঠিক আছে? হ্যালো, একটু কেউ একজন রিপ্লাই দেবে। ইন্দ্রনীল, হ্যালো ইন্দ্রনীল, শুনতে পাচ্ছ? ইন্দ্রনীল বা সৃজিতা, গহনা, দেবস্মিতা। Yes, sir. ওকে, এবার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন শেয়ার আছে তো নাকি? No, sir. ও স্ক্রিন শেয়ার নেই না, আচ্ছা ইয়েস স্যার। ওকে। এবার থার্ড প্রসেস অফ রেডিয়েশন। রেডিয়েশনে কী হয় না, এতক্ষণ যা কন্ডাকশন অ্যান্ড কনভেকশন পড়লাম, এইখানে কী ছিল, এই একটা মিডিয়ামের প্রয়োজন, অলওয়েজ একটা মিডিয়াম থাকবেই, দ্যাট ইজ নেসেসারি ফর দ্য হিট ট্রান্সপোর্টেশন। এবার থার্ড যেটা প্রসেস রেডিয়েশন, এই রেডিয়েশন প্রসেসের মাধ্যমে ইট ইজ এ টাইপ অফ হিট ট্রান্সপোর্টেশন প্রসেস
বাট এইখানে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, মিডিয়াম ডাজ নট নেসেসারি, মিডিয়াম উইদাউট এনি মিডিয়াম এই প্রসেসে হিট ট্রান্সপোর্টেশন হয়। তো রেডিয়েশন ইজ দ্য অনলি প্রসেস থ্রু হুইচ হিট ট্রান্সপোর্টেশন টেক্স প্লেস উইদাউট এনি মিডিয়াম। ঠিক আছে, এটা একটা পয়েন্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে কী করে হয়, বিভিন্ন ফর্মুলাস আছে, বিভিন্ন থিওরি আছে, একটু আমি বলে দিচ্ছি। দেখো কোনোটা ধরো আমরা আগুনের সামনে শীতকালে যেরকম হয়, আগুন পোহানো হয়, বলা হয় যে হিট নেওয়ার জন্য, এনার্জি নেওয়ার জন্য। সেখানে কী হয়, সেইখানে ধরো তুমি আগুনের সামনে দাঁড়িয়েছো, মানে হিট নিচ্ছ, সেখানে প্র্যাকটিক্যালি 3টে প্রসেসে হিট হয়। হিট প্রসেস যদি একদম ক্লিয়ার কাট দেখা হয়, ধরো এখানে একটা ফ্লেম নেওয়া হয়েছে, এটা ধরো দাঁড়াও, এর মাধ্যমে এর কাছে ধরো কেউ দাঁড়িয়েছে, তোমাদের এখান থেকে হিটটা কতভাবে আসছে বলো তো? প্র্যাকটিক্যালি 3টে প্রসেসে আসে। কন্ডাকশান হয়, কন্ডাকশান কার মধ্যে হয়, এখানে মেনলি কন্ডাকশান, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন 3টেই হবে, বাট তোমার এখানে কন্ডাকশানের থেকে কনভেকশানটা বেশি হয়। কনভেকশান মানে কি জানো, মানে এইখানে যে এয়ার মিডিয়ামটা আছে, এয়ার মিডিয়াম, কনভেকশান কি বলো তো, কনভেকশানের জন্য মিডিয়ামের ট্রান্সপোর্টেশন প্রয়োজন হয়, তাই তো? তো মিডিয়ামের ট্রান্সপোর্টেশন কখন পসিবল না, যখন নাকি মিডিয়ামটা সলিড হয়। ইয়েস অর না, বিকজ সলিড ক্যান নট ফ্লো। ইয়েস অর না, তাই তো? একটু রিপ্লাই দেবে। দ্য মেটেরিয়ালস হুইচ ক্যান ফ্লো ইজ নোন অ্যাজ ফ্লুইড, তাই তো? তো ফ্লুইড কাকে কাকে বলা যেতে পারে? ফ্লুইড একটু বলো। লিকুইডকে বলতে পারো, অ্যান্ড গ্যাস। ইয়েস অর নো? ইউ ক্যান Yes, sir. কল ফ্লুইড, ফ্লুইডের মধ্যে মানে যারা ফ্লো করতে পারে তাদেরই তো ফ্লুইড বলে। তো ফ্লুইডের মধ্যে কে কে পড়ছে? একটা হচ্ছে লিকুইডও হয়, বিকজ লিকুইড ক্যান ফ্লো, অ্যান্ড অ্যানাদার থিং গ্যাস, লিকুইড অ্যান্ড গ্যাস। তো এখানে দেখো এয়ার আছে, মানে গ্যাস, এয়ার মিডিয়াম। তো এখানে আগুনের সামনে দাঁড়িয়েছো, এই এয়ারের মিডিয়ামটা ট্রান্সপোর্টেশন হবে, তার ফলে তুমি হিট এনার্জি পাবে এই ফ্লেমের থেকে। আরেকটা কি তোমার রেডিয়েশন, রেডিয়েশন হলো, রেডিয়েশনের মাধ্যমেও তুমি এখান থেকে হিট এনার্জি পাবে। এবার কথা হচ্ছে, যদি তুমি কোনো এই যে রেডিয়েশনের মাধ্যমে যে হিট ফ্লো হচ্ছে, সেটা প্রমাণ কি করে পাবে? প্রমাণ খুব ইজি। ধরো একটা ঘরে, এটাকে করতে মানে কোনো একটা রুমে ধরো পুরো প্যাকড, মানে ভ্যাকুয়াম করা হয়েছে, কোনো এয়ার মিডিয়াম নেই, দেয়ার ইজ নো এয়ার, কোনো পুরো ভ্যাকুয়াম, কোনো এয়ার নেই। সেখানেও যদি দাঁড়িয়ে থাকা হয়, তাহলেও দেখবে এই লোকটা এই ফ্লেমের থেকে হিট পাচ্ছে। তো কোনো মিডিয়াম নেই, তার মানে কি, যদি কোনো ভ্যাকুয়াম করা হয়, তার মানে কোন প্রসেসটা এখানে হবে না বলো তো? কনভেকশন উইল নট টেক প্লেস। ইয়েস আর নো? বিকজ কনভেকশনের জন্য একটা মিডিয়াম থাকা দরকার। একটু রিপ্লাই দেবে। এটা কিন্তু বইয়ে লেখা নেই, বুঝতে পারছো? যে কনভেকশনটা বুঝবে সেই এটা বলতে পারবে। যদি কোনো ভ্যাকুয়াম থাকে, তাহলে ভ্যাকুয়াম থাকলে কি হবে, এই ফ্লেমের থেকে তোমার দিকে হিট যাবে না, থ্রু হুইচ প্রসেস, কনভেকশন, বিকজ কনভেকশনটা এক্ষেত্রে হবে না যদি এটা ভ্যাকুয়ামে থাকে। একটু রিপ্লাই দেবে, তাই তো? স্যার, হ্যাঁ বলো। তাহলে এই পার্টিকুলার এক্সাম্পলে স্যার, তাহলে তো কনভেকশনই আমরা বলতে পারি, কেন কি এখানে তো এয়ার আছে, তাহলে আমরা রেডিয়েশন কেন বলছি যে ওটাও হচ্ছে? আমি বলছি, এটারই তো উত্তর আমি এক্সাম্পলে বলে দিলাম। তুমি একটা ঘরে দাঁড়িয়ে আছো, যে ঘরে একটা আগুনের ফ্লেমের সামনে দাঁড়িয়ে আছো। এবার ইউ আর গেটিং হিট এনার্জি ফ্রম দিস, ইউ ফিল হট, তাই তো? মানে গরম লাগবে। এইবার কি হবে, যদি তুমি ঘরটা পুরো ভ্যাকুয়াম করে দাও, এবার যখনই কেউ ফ্লেমের সামনে দাঁড়াচ্ছে, হি অর শি ফিলস হট, মানে কি সে হিট এনার্জি পাচ্ছে। এইবার সে বুঝতে পারছে না কোন প্রসেসে ফ্লেমের থেকে তার কাছে হিট এনার্জিটা আসছে। এস অর নো? Because there are 2 or 3 types of processes. First thing what? Conduction. Second process is what? Convection. And third process যেটা একটু আগেই বললাম, that is radiation, তাই তো? এইবার বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। স্যার, এর মানে রেডিয়েশনের জন্য ভ্যাকিউম নেসেসারি না?
না, আমার কথাটাকে শুনে নাও, তারপর আমি বলছি। রেডিয়েশন কি লাগে, আমি কি শুনেছো আগে বলো তো? রেডিয়েশনের জন্য কি লাগে বা রেডিয়েশন প্রসেসটা কি বলো তো? আগে এটুকু বলো, কি নেসেসারি না বলতে হবে না, রেডিয়েশনটা কি প্রসেস বলো। স্যার হিট ট্রান্সফারেরই প্রসেস। হ্যাঁ, সেখানে কি কন্ডিশন লাগে? কনভেকশনের সাথে রেডিয়েশনের পার্থক্যটা কি, বা কন্ডাকশনের সাথে রেডিয়েশন প্রসেসের পার্থক্যটা কি? স্যার মিডিয়াম। মিডিয়াম কি? স্যার কনভেকশন আর কন্ডাকশনে মিডিয়াম নেসেসারি, যে রেডিয়েশনে না। রেডিয়েশনের না, মিডিয়ামের প্রয়োজন হয় না। উইদাউট মিডিয়াম হিট ট্রান্সপোর্টেশন টেক্স প্লেস। এত অব্দি ক্লিয়ার? এইবার তো ফ্লেমের সামনে এই লোকটা দাঁড়িয়ে আছে, সে গরম লাগছে তার। এবার সবাই জানে তিনটে প্রসেসে হিট ট্রান্সপোর্টেশন হয়: কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। কন্ডাকশন সিএন কন্ডাকশন, কনভেকশন সিভি ধরো, আর রেডিয়েশন হচ্ছে আর। এবার সে তো বুঝতে পারছে না কোন প্রসেসগুলো এখানে হচ্ছে, সে করলো কি, সঙ্গে সঙ্গে ঘরটা ভ্যাকুয়াম করে দিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট থিং। ভ্যাকুয়াম করে দিল মানে কি, কন্ডাকশনও হবে না, কনভেকশনও হবে না। ইয়েস অর নো? বুঝতে পারছো? এবার সে সেম ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, সে কিন্তু হট ফিল করবে। হি উইল ফিল সেম, ও গরম লাগছে। তার মানে কি বুঝতে পারলো? হোয়াট, এই এক্সপেরিমেন্টটা থেকে কি কনক্লুশনে আসা গেল? এইখান থেকে লোকটার এদিকে হিট যাচ্ছে কি প্রসেসে? রেডিয়েশনে। যদি ভ্যাকুয়ামে ও কোনো রকম হিট ফিল করতো না, তার মানে কি বুঝতাম? এখানে রেডিয়েশন হচ্ছে না। তার মানে বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ভ্যাকুয়াম করে দিলে ওর কোনো গরম লাগছে না, আগুনের সামনে দাঁড়াচ্ছে, তার মানে কি রেডিয়েশন হচ্ছে না। কিন্তু কি দেখা যাচ্ছে? ও হিট এনার্জি পাচ্ছে, তার মানে কি রেডিয়েশন হচ্ছে। তার মানে তুমি যদি এবার এয়ার রেখে করো, তার মানে কি কি প্রসেস হবে? দুটো প্রসেসই হবে, রেডিয়েশনও হবে, কনভেকশনও হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝলাম। ইয়েস, তার মানে থাকলে এবার যেটা বইয়ে বলা নেই, যে বইয়ে শুধু এখানে রেডিয়েশনটাই আলোচনা করেছে তোমাদের মেটেরিয়ালে। তো ফ্লেমের সামনে দাঁড়ালে কী হবে, বিকজ তুমি তো এয়ার মিডিয়ামে আছো। এবার যেটা কথা হচ্ছে, ডু নট ট্রাই দিস অ্যাট হোম। কখনো ঘর প্যাকড আপ করে বা ভ্যাকুয়াম তো করা যায় না, এরকম করে করা উচিত না। বিকজ ইট ক্রিয়েটস মেজর হেলথ প্রবলেম। যদি করে দেয়, অক্সিজেনই তো বন্ধ হয়ে যাবে। এরকম অনেক হয়েছে কেস, দরজা জানলা বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে শুয়েছে, পরের দিন আর উঠতে পারেনি। বিকজ আগুন জ্বললে পরে কী হবে, বাড়িতে ঘরে যেটুকু অক্সিজেন আছে সেটা অক্সিজেন কনজিউম করে নেয়। ফলে অক্সিজেনের অভাবে কিন্তু বিভিন্ন অ্যাক্সিডেন্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ইভেন ডেথ ক্যান অকার। সো ইট ডু নট ট্রাই দিস অ্যাট হোম। বুঝা গেছে? ক্লিয়ার? আর ভ্যাকুয়াম তো কখনোই করা সম্ভব না, বিকজ ভ্যাকুয়ামের জন্য তো আলাদা লাগে, ইনস্ট্রুমেন্ট লাগে, ল্যাব লাগে। এবং যদি ভ্যাকুয়াম করাও হয়, তাহলে কি হবে, যেই লোকটা এক্সপেরিমেন্ট করছে বা যে ফিজিক্যালি সেন্সেশন নিচ্ছে গরম লাগছে কি লাগছে না, তার নাকে একটা অক্সিজেন সিলিন্ডারের পাইপ লাগানো তো মাস্ট। বিকজ সে ব্রিথ নেবে কোত্থেকে? ঘরে তো ভ্যাকুয়াম, ঘরে তো অক্সিজেন নেই। তো হি অর সি হ্যাজ টু সার্ভাইভ। তার জন্য একটা অক্সিজেন পাইপ লাগাতে হবে, সো দ্যাট যতক্ষণ এক্সপেরিমেন্টটা করছে সে যেন নর্মাল ব্রিদিং নিতে পারে। দিস আর দ্য প্রিকন্ডিশন। আচ্ছা, তার মানে এইখানে প্র্যাকটিক্যালি ঘরে যে মোমবাতির সামনে বা কোনো ফ্লেমের সামনে দাঁড়ালে দুটো প্রসেস ইউজ হয় হিট ট্রান্সপোর্টেশনের জন্য। একটা হচ্ছে কনভেকশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। এইবার কনভেকশনটা এই ক্ষেত্রে কিন্তু রেটটা খুব কম হয়। কি বললাম? কনভেকশনের রেটটা, অ্যামাউন্টটা, কনভেকশনের মাধ্যমে হিট ট্রান্সপোর্টেশনটা ঘরে কোনো ধরো ফ্লেমের সামনে দাঁড়িয়েছো, সেইখানে ওই থ্রু কনভেকশন হিট ট্রান্সপোর্টেশনের অ্যামাউন্টটা খুবই কম হয়, নেগলিজিবল কম্পেয়ার টু রেডিয়েশন। কারণটা কি দেখো, একটা ফ্লেম বা একটা আগুন ঘরে যখন জ্বালাচ্ছ, সেই ফ্লেমটা যতটা হিট জেনারেট করে অ্যাডজাসেন্ট মিডিয়ামে, হয় কি ঘরের মিডিয়ামের এয়ার পার্টিকেলগুলো অতটা স্পিডে ফ্লো হয় না। ও গরম হচ্ছে আস্তে আস্তে ফ্লো হয়। কিন্তু এই কনভেকশনটা বেশি দেখা যায় কোথায় না, বাইরের অ্যাটমসফিয়ারে, পরিবেশে। যেমন শীতকালে, গরমকালে পুকুরের পাড়ে বা সমুদ্রের ধারে, সি বিচে এই জিনিসটা হয়। কেন হয়? কনভেকশনটা সি বিচে খুব বেশি হয় বা পুকুরের পাড়ে বেশি হয়। বিকজ কেন বলো? সেখানে হিট এনার্জিটাও বিশাল হয়,
হিট এনার্জি ডিফারেন্সটা বিটুইন সি অ্যান্ড দ্য সি শোর বা পুকুর এবং পুকুরের জল এবং পুকুরের জলের পাড়ে জায়গাটাও বিশাল জায়গা, বিশাল ভাস্ট এরিয়া। সমুদ্রের পাড়ে আরও অনেক বিশাল এরিয়া জুড়ে হিটটা স্টোর থাকে। তারপরে সেখানে হিট এনার্জি স্টোরেজটাও বিশাল হয়, টেম্পারেচার ডিফারেন্সটাও বেশি হয়। তার ফলে সেখানে কনভেকশনটা খুব ইজিলি এবং লার্জ অ্যামাউন্টে হয়। কিন্তু তুমি যদি ধরো ঘরে এক্সপেরিমেন্টটা করো বা কোনো একটা ফ্লেমের আগুনের কাঠ দিয়ে জ্বালিয়ে সেখানে এক্সপেরিমেন্টটা করছো, সেইখানে কিন্তু কনভেকশনের থ্রুতে হিট ফ্লোটা খুব কম অ্যামাউন্টে হবে। কারণটা কি, হিট অ্যামাউন্ট যে স্টোরেজটা, সেই স্টোরেজটা তো খুব কম অ্যামাউন্টে, ফ্লেমটার সাইজ খুব অল্প, বা বড় আগুন দিলেও তার সাইজটা খুব অল্প। তার ফলে সেখানে এয়ার মিডিয়ামে এয়ার পার্টিকেলগুলোর যে ট্রান্সপোর্টেশনটা হবে সেটা খুবই স্মল অ্যামাউন্টে হবে। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। এটা লার্জ অ্যামাউন্টে কোথায় হবে? বিভিন্ন ল্যান্ডস্কেপে, সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা বিশাল বড় বড় লেকে, যেমন কাশ্মীরে আছে প্যাঙ্গন লেক, লাদাখে আছে প্যাঙ্গন লেক, কাশ্মীরে আছে ডাল লেক, ঠিক আছে, সমুদ্র তীরবর্তী অঞ্চলে। সেইখানে এই ট্রান্সপোর্টেশনটা খুব থ্রু কনভেকশনটা বেশি হয়, বিকজ সেখানে অ্যাটমসফিয়ারটা, পুরো পরিবেশটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, সেখানে হিট এনার্জিটা অনেকটা ভাস্ট এরিয়া জুড়ে অবস্থিত, সেইখানে সুন্দর হাওয়া খেলতে পারবে, হিট এনার্জিটা বেশি, এয়ার মিডিয়ামের পরিমাণটাও বেশি, ফলে সেখানে সুন্দর কনভেকশনে ফ্লো হবে। বাট ঘরে বা কোনো লিমিটেড জায়গায় যদি করা হয় ফ্লেমের সামনে, সেখানে কনভেকশনটা খুবই স্মল অ্যামাউন্টে হয়। তাহলে সেখানে মেনলি কীভাবে ট্রান্সপোর্টেশনটা হয়, ঘরে ধরো কোনো মোমবাতির সামনে বা কোনো ফ্লেমের সামনে দাঁড়িয়ে আছো, সেখানে ম্যাক্সিমামই কী হবে, লার্জ অ্যামাউন্টে কী হবে, 99% কী হবে, হিট ট্রান্সপোর্টেশনটা থ্রু রেডিয়েশনের মাধ্যমে হবে। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে, বিকজ বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে সবাই যারা যারা শুনছো। Yes, sir. ওকে, এবার এখানে বলেছে হিট রেডিয়েশনের জন্য কি কি দরকার। এখানে প্রিভোস্ট থিওরি অফ হিট এক্সচেঞ্জ আছে, সে একটু কিছু আইডিয়াস দিয়েছে। রেডিয়েশন অ্যাজ এ মোড অফ, কোথায় গেল এটা, radiation as a mode of heat transfer. This theory was known as the theory of heat exchange. All the bodies at temperature above 0 Kelvin, মানে 0 Kelvin আগের দিন আমি বলেছিলাম 0 Kelvin কনসেপ্টটা, emits heats to the surroundings and gain heat from the surrounding all the time. মানে যেখানে টেম্পারেচার কম আছে সেখানে হিট দেয় আর কম টেম্পারেচার থেকে হিট নেয়। সেকেন্ডলি, the amount of heat radiated per second depends on the nature of the emitting surface. দেখো কে কতটা হিট রেডিয়েশন করবে, বাইরে হিট রেডিয়েট করবে মানে ছড়াবে, মানে রেডিয়েট করবে, সেটা কিন্তু মেটেরিয়াল টু মেটেরিয়াল ডিপেন্ড করে, মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে। এক একটা মেটেরিয়ালের রেডিয়েশন করার পাওয়ার এক এক রকম হয়। ইটস সারফেস অ্যান্ড টেম্পারেচার, মেটেরিয়ালটা নেচারের ওপর ডিপেন্ড করবে, ওর সারফেস এরিয়ার ওপর ডিপেন্ড করবে, যা আন্ডারলাইন করছে, অ্যান্ড টেম্পারেচার। যত টেম্পারেচার বাড়বে জেনারেলি দেখা যাবে ওর রেডিয়েশনটাও বেশি হবে। আচ্ছা, দ্য রেট অফ হিট রেডিয়েটেড বাই দ্য বডি ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়বে কোয়াইট জেনারেল তত হিট রেডিয়েশনের ক্ষমতাটাও বাড়বে। আচ্ছা, আনএফেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ সারাউন্ডিং বডি, সারাউন্ডিং বডির ওপর কিন্তু ডিপেন্ড করবে না ও কতটা হিট রেডিয়েট করছে। মানে দেখো তুমি ধরো এখানে যে আমি এঁকেছি যে মোমবাতিটা, এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, তো মোমবাতিটা, একটা লোক দাঁড়িয়ে আছে, একটু পরে একটা কোনো বড় কাঠের মেটেরিয়াল তুমি রেখেছো, বড় স্টিলের কোনো মেটেরিয়াল রেখেছো, খুব মন দিয়ে শোনো। তাহলে এই মোমবাতিটা কতটা হিট রেডিয়েট করবে, ইট ডাজ নট ডিপেন্ড অন এর আশেপাশে কে আছে, লোকটা আছে না কাঠটা আছে না স্টিলটা আছে। মোমবাতিটা কিন্তু এই যে ফ্লেমটা আছে ওর হিট রেডিয়েশনের ক্ষমতা কিন্তু ওর নেইবারে কোন কোন মেটেরিয়াল আছে তার উপর ডিপেন্ড করবে না। বুঝতে পারছো কেন ডিপেন্ড করবে না? সিম্পল একটাই লজিক, বিকজ রেডিয়েশন ডাজ নট নিড এনি মিডিয়াম ফর ইটস ট্রান্সপোর্টেশন। ওর সামনে কী আছে তার উপর ডিপেন্ড করছে না। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। এটা শুধু ডিপেন্ড করছে মেটেরিয়ালটার ওপর, এর ক্রস সেকশনের ওপর এবং এর টেম্পারেচারের ওপর। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। এসব না, এখানে কনসেপ্টটা সবার ক্লিয়ার করতে হবে। সো দেয়ার ইজ এ কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ হিট বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারাউন্ডিংস। ওর সাথে কন্টিনিউয়াসলি হিট এক্সচেঞ্জ হচ্ছে। The rise and fall of the temperature of the body is the net result of the heat exchange, মানে ওর
টেম্পারেচার রাইজ বা ফল হবে কিসের জন্য? এটা সিম্পল হিট এক্সচেঞ্জের জন্যই রাইজ অ্যান্ড ফল হবে। দ্য এক্সচেঞ্জ অফ দ্য হিট বিটুইন দ্য বডি অ্যান্ড ইটস সারাউন্ডিংস কন্টিনিউজ টিল এ ডাইনামিক থার্মাল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ। যতক্ষণ না একটা থার্মাল ইকুইলিব্রিয়াম আসছে ততক্ষণ ধরে হিট এক্সচেঞ্জটা হবে, পরে বুঝতে পারবে। বিটুইন দেম অ্যান্ড দ্য টেম্পারেচার বিকামস ইকুয়াল, যতক্ষণ না টেম্পারেচারটা ইকুয়াল হচ্ছে ওর সাথে সারাউন্ডিংসের ততক্ষণ তো হিট এক্সচেঞ্জ হবে, এটা জানা কথা। ওর সারাউন্ডিংয়ের সাথে যতক্ষণ না টেম্পারেচার সমান হচ্ছে ততক্ষণ তো হিট এক্সচেঞ্জ হবে। এবার খুব মন দিয়ে শোনো, হোয়েন উই স্ট্যান্ড এ নিয়ার এ ফায়ার, আগুনের সামনে তখন দাঁড়াই, উই ফিল দ্য সেন্সেশন অফ ওয়ার্ম বিকজ আওয়ার বডি রিসিভস মোর এনার্জি ফ্রম দ্য ফায়ার দেন ইটস লুজিং বাই ইটস রেডিয়েশন। আমাদের বডিরও তো একটা রেডিয়েশন ক্ষমতা আছে, সেও তো হিট রেডিয়েট করে। এসব একটু রিপ্লাই দেবে। তো যখন তোমরা আগুনের সামনে আমরা দাঁড়াই তখন কি করে, আমরা আগুনের থেকে ফায়ারের থেকে থ্রু রেডিয়েশন, ফায়ারের থেকে, এটা কোথায় গেল দাঁড়াও, ওটা এখানে নেই না, দাঁড়াও সবাই শুনতে পাচ্ছ তো? একটু রিপ্লাই দেবে। Yes, sir. আমাদের তো বডিরও একটা রেডিয়েশন ক্ষমতা আছে, মানে আমরা হিট ছাড়ার একটা রেডিয়েশন বলে একটু আরও ডিটেলে পড়বো। এখানে ধরো আমরা দাঁড়িয়ে আছি, আগুনের সামনে দাঁড়ালে কেন আমাদের গরম লাগে? বিকজ আগুনের থেকে এই ফ্লেমের থেকে যেই রেডিয়েশনের মাধ্যমে যেই এনার্জিটা আমরা পাচ্ছি, আমাদের বডি কিন্তু রেডিয়েশনের মাধ্যমে বাইরে যেই এনার্জিটা ছাড়ছি, অ্যাটমসফিয়ারে যতটা ছাড়ছি, লুজ করছি ডিউ টু রেডিয়েশন অফ আওয়ার বডি, অ্যান্ড যতটা গেইন করছি ডিউ টু রেডিয়েশন অফ দিস ফ্লেম, এই আর ইজ গ্রেটার দ্যান এল হচ্ছে। আর ইজ গ্রেটার দ্যান এল মানে হোয়াট ইজ আর? The energy we are getting from this flame through radiation process is greater than the heat energy we are losing due to radiation from our body to the surroundings. বুঝতে পারছো? সেটার থেকে আমরা রেডিয়েশনের মাধ্যমে যে এনার্জিটা পাচ্ছি আর রেডিয়েশনের মাধ্যমে যেই এনার্জিটা আমরা বডির থেকে সারাউন্ডিংয়ে ছাড়ছি, এর মধ্যে দুটোই রেডিয়েশন প্রসেস, বুঝতে পারছো তো? তো আমরা ফ্লেমের থেকে যেটা পাচ্ছি দ্যাট ইজ গ্রেটার দ্যান, দ্যাটস ওয়াই আমাদের টেম্পারেচার বাড়তে থাকে, গরম লাগে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এটাই বলেছে এখানে, খুব মন দিয়ে দেখবে। আর যখন আমরা বরফের সামনে দাঁড়াই কেন ঠান্ডা লাগে? বিকজ উই ফিল সেন্সেবল, বিকজ আওয়ার বডি লুজেস মোর হিট এনার্জি বা মোর হিট এনার্জি বাই রেডিয়েশন। মানে যখন আমরা আইসের সামনে দাঁড়াই, R less than L. ইয়েস, এটা ধরো একটা আইস, এটা আইসটাকে ব্লু কালার দিয়ে ড্র করি। এইখান থেকে আইসের থেকে আমরা রেডিয়েশনের মাধ্যমে যা এনার্জি পাচ্ছি, আর আমরা বডির থেকে থ্রু রেডিয়েশন যেই এনার্জিটা ছাড়ছি, সেটা যদি এল হয়, অবভিয়াসলি আমাদের বডি অ্যাটমসফিয়ারে বেশি এনার্জি ছেড়ে দিচ্ছে। সো এখানে কী হয়, আর ইজ লেস দ্যান এল হয়। সো দ্যাটস ওয়াই উই ফিল কুল। স্যার, হ্যাঁ বলো। স্যার কোনো কন্ডিশনে যদি আর ইজ ইকুয়াল টু এল হয়ে যায় তাহলে আমরা কিছুই ফিল করব না। না, তাহলে ভেরি গুড, তাহলে কিছুই ফিল করবো না। দেখো এটাই পরের প্যারাতে বলে দিচ্ছে, when temperature of body is equal to that of its surrounding, it radiates heat to the surroundings at the same rate at which it absorbs. বুঝতে পারছো? মানে আমরা অ্যাটমসফিয়ার থেকে রেডিয়েশনের মাধ্যমে যে এনার্জি পাচ্ছি, আর অ্যাটমসফিয়ারও রেডিয়েশনের মাধ্যমে সেম এনার্জি ছেড়ে দিচ্ছি। সো দ্যাটস ওয়াই উই ডু নট ফিল এনি হট অর কোল্ড ফিলিং। বোঝা যাচ্ছে? এটা কখন হবে? তার মানে কি, রেডিয়েশন প্রসেসের মাধ্যমে তুমি যতটা হিট এনার্জি পাচ্ছ ঠিক ততটাই ছেড়ে দিচ্ছ, তার ফলে অসুবিধা হচ্ছে না, গরম বা ঠান্ডা লাগছে না। বোঝা গেছে? ওকে। হ্যাঁ। এবার নেচার অ্যান্ড প্রপার্টিস অফ থার্মাল রেডিয়েশনের কিছু প্রসেস আছে। প্রথমত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ব্যাপারটা বুঝতে হবে। তোমরা 12-এ গিয়ে এটা পুরো 12-এ গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা পড়বে। দেয়ার আর দ্য ওয়েভস কনস্টিটিউট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ব্যাপারটা কি না, এটা হচ্ছে একটা তোমাদের ট্রান্সভার্স ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম দেখতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে একটা ওর ইলেকট্রিক ফিল্ড থাকে আর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে।
এটা ধরো ইলেকট্রিক ফিল্ড আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর ওয়েভটা কোন দিকে যায়? ওয়েভটা কিন্তু এইভাবে এগিয়ে যাচ্ছে, রেড কালার দিয়ে ওয়েভটা এগিয়ে যাচ্ছে। তার মানে দেখো রেড কালারটা হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য ওয়েভ, ঠিক আছে? আর ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এগুলো কি? ইট ইজ দ্য ভাইব্রেশনাল ফিল্ড, মানে এই ফিল্ডগুলোর ভাইব্রেটের জন্যই কিন্তু ওয়েভটা আলটিমেটলি এগিয়ে যাচ্ছে। 12 গিয়ে ডিটেলে বুঝতে পারবে। তো দেখো প্রোপাগেশন অফ ওয়েভের সাথে ইলেকট্রিক ফিল্ডের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এস অর নো? প্রোপাগেশন অফ ওয়েভের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ছবিটাতে এইভাবে আঁকা হয়েছে, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তো প্রোপাগেশন অফ ফিল্ডের সাথে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডে 90 ডিগ্রিতে থাকে। তো দিস ইজ অল ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই জন্যই বলা হয় কারণ এর যে দুটো ভাইব্রেশন আছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। সো দিস অসিলেশন অফ দ্য টু ফিল্ডস যেটা নাকি বললাম আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার যেটা বললাম। এইবার দেখো এভরি বডি অ্যাট এনি টেম্পারেচার এমিটস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যে কোনো বডি যে কোনো টেম্পারেচারে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়তে থাকে। দিস ওয়েভস ক্যান হ্যাভ ডিফারেন্ট ওয়েভলেন্থ, এদের বিভিন্ন ওয়েভলেন্থ থাকে। লাইট ইজ অলসো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এর যখন লাইটের একটা বিভিন্ন ওয়েভলেন্থের লাইট হয় আমরা জানো, তো এর একটা রেঞ্জ যেটা নাকি ভিজিবল লাইট, আমরা যেই লাইটটাকে দেখতে পারি সেটা কি হয় না 4000 অ্যাংস্ট্রম থেকে 7500 অ্যাংস্ট্রম। এই 4000টাকে ভায়োলেট বলা হয় আর এটাকে রেড বলা হয়। তো এই ভিজিওর যেটা বলা হয় সেই রেঞ্জের মধ্যে যেই লাইটগুলো পড়ে সেগুলোকে আমরা দেখতে পারি থ্রু 7 কালার। অ্যান্ড বিয়ন্ড দ্য রেড এন্ড অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, মানে এই ওয়েভলেন্থের থেকেও বড় ওয়েভলেন্থ যদি হয় রেড কালারের, সেটাও তো লাইট, বাট সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইনফ্রারেড ওয়েভস হ্যাভিং ওয়েভলেন্থস মোর দ্যান রেড ওয়েভ। সেটা একটা ডাইমেনশন বলেছে 1 মাইক্রোমিটার থেকে এত, হুইচ প্রডিউসেস হিটিং এফেক্ট। তো লাইট ওয়েভেরই যেটা নাকি এই রেডের থেকে বেশি ওয়েভলেন্থ সেটাকে তো ইনফ্রারেড বলছে। বিয়ন্ড দিস ওয়েভলেন্থ বিয়ন্ড দ্য রেড, হ্যাঁ সেটাকে ইনফ্রারেড বলছে। এর কি হিটিং ক্যাপাসিটিটা খুব বেশি থাকে, গরম করে অ্যাটমসফিয়ারকে, তার মানে তার রেডিয়েশন পাওয়ারটা বেশি, এটাই জানতে হবে। দিস রেডিয়েশনস emitted by the hot bodies are also called thermal radiation. Much beyond the red end are the medium of wavelength radio waves এইগুলো, ঠিক আছে। অ্যান্ড শর্ট ওয়েভলেন্থ এগুলো একটু বলে দিয়েছে। অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেল উইথ দ্য ভ্যাকুয়াম, প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার ওয়েভলেন্থ যাই হোক না কেন, হোয়াট এভার মে বি দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইএম ওয়েভ, ভ্যাকুয়ামে, পয়েন্ট টু বি নোটেড, ভ্যাকুয়ামে ওদের ভেলোসিটি লাইটের ভেলোসিটি সমান থাকে। বিকজ আলটিমেটলি লাইট তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই, তো লাইটের ভেলোসিটি যা হবে ইলেকট্রোম্যাগনেটিক ভেলোসিটিও সেম হবে। এবার ভ্যাকুয়ামে লাইটের ভেলোসিটি, পয়েন্ট টু বি নোটেড, লাইটের ভেলোসিটি যে আমরা বলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ হোয়ার? দ্যাট ইজ ইন ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামে লাইটের ভেলোসিটি এটা, এয়ার মিডিয়ামে কিন্তু লাইটের ভেলোসিটি এটা না, জানো কি তোমরা? এটা মাথায় রাখবে। এয়ার মিডিয়ামে কিন্তু তোমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়বে সেখানে কিন্তু লাইটের ভেলোসিটি চেঞ্জ হয়, ইট ইজ লেস দ্যান দিস। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। আমরা যে এয়ার মিডিয়ামে দেখি লাইটের ভেলোসিটি, দ্যাট ইজ নট দিস 3 × 10⁸, নট, এটা না, এর থেকে কম। বুঝতে পারছো? এইটা কি লাইটের ভেলোসিটি ভ্যাকুয়াম। একটু রিপ্লাই দেবে। সো অ্যাটম মলিকুলস অফ অ্যান সাবস্টেন্স ক্যান বি এক্সাইটেড, এটা অত কিছু বলতে হবে না, এখানে আমি থার্মাল রেডিয়েশনটায় যাচ্ছি। নিউটন স্কুলিং আছে। What is thermal radiation? Thermal radiation, the electromagnetic radiation emitted by a body by virtue of its temperature. একটু রিপ্লাই দেবে, সবাই শুনতে পাচ্ছ তো? Yes or no? Yes, sir. তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড বাই এ বডি বাই ভার্চু অফ ইটস টেম্পারেচার, ও টেম্পারেচারের জন্য যে হিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা করছে ইজ কল্ড রেডিয়েন্ট এনার্জি। All the bodies having temperature above 0 Kelvin emit thermal radiation. Continuously কিন্তু thermal radiation মানে হিট এনার্জি থ্রু রেডিয়েশনের মাধ্যমে ছাড়তে থাকে 0 কেলভিনের উপরে থাকলেই। ফর এক্সাম্পল, এবারে কিছু বলেছে প্রপার্টিস অফ থার্মাল রেডিয়েশন কি, দিস আর দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। প্রথম কথা, এই যে হিট এনার্জিটা থ্রু রেডিয়েশনের মাধ্যমে বেরোচ্ছে, এটা কিসের মাধ্যমে বেরোচ্ছে বলো তো? রেডিয়েশন প্রসেসে থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। বোঝা যাচ্ছে? হ্যাভিং ওয়েভলেন্থ, এর বিভিন্ন ওয়েভলেন্থ হয় 1 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটার। দিজ আর অলসো কল্ড ইনফ্রারেড ওয়েভস।
লাইক লাইট থার্মাল রেডিয়েশন ট্রাভেল ইন এ স্ট্রেট লাইন। এই থার্মাল রেডিয়েশন যেটা নাকি আমরা পড়ছি এখন, যার মাধ্যমে রেডিয়েশন প্রসেস, যেই রেডিয়েশন প্রসেসের মাধ্যমে হিটটা ট্রান্সপোর্ট হচ্ছে তার ভেলোসিটি সেটাও কিন্তু লাইটের মতো স্ট্রেট লাইনে যায়। রে নেচার দিয়ে বলছে, পরে তোমরা দেখতে পাবে লাইটের আরও বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটার সাথে এটা গোলাবে না, পরে বলবো, 12 উঠে দেখতে পাবে। দিস রেডিয়েশনস ওবে দ্য লজ অফ রিফ্লেকশন, লাইটের যেমন রিফ্লেকশন রিফ্র্যাকশন ল সেটা ওবে করে। দে শো ফেনোমেনন অফ ইন্টারফিয়ারেন্স ডিফ্র্যাকশন পোলারাইজেশন, যেটা লাইট করে, 12 পড়বে এগুলো। থার্মাল রেডিয়েশন প্রডিউসড হিট হোয়েন দে আর অ্যাবজর্ব বাই এ বডি, যখনই এই রেডিয়েশনটা কেউ অ্যাবজর্ব করে তখনই সে হিট এনার্জি, সে গরম ফিল করে। দেখো পৃথিবী কেন সানের থেকে মানে লাইট পেয়ে গরম ফিল করে, ওয়াই? বিকজ আর্থ অ্যাবজর্বস হিট এনার্জি ফ্রম সান। যদি আর্থ অ্যাবজর্ব না করতো তাহলে কিন্তু গরম ফিল করতো না, তাহলে কিন্তু টেম্পারেচার বাড়তো না। ইয়েস আর না? আমাদের আর্থের মধ্যে এমন কতগুলো মেটেরিয়াল আছে, এমন কতগুলো গ্যাস আছে অ্যাটমসফিয়ারে এবং আর্থের ক্রাস্টে, পরিবেশে এমন জিনিস আছে যেগুলো নাকি হিট অ্যাবজর্ব করছে, তার ফলে হিট এনার্জি। এটা থেকে এটাই বোঝার যে থার্মাল রেডিয়েশন প্রডিউস হিট হোয়েন দে আর অ্যাবজর্ব বাই এ বডি। এই থার্মাল রেডিয়েশন নিলে কখন হিট ফিল করবে? যখন নাকি সেটা অ্যাবজর্ব করা হবে। এবার নিউটনস লজ অফ কুলিং আছে। নিউটনস লজ অফ কুলিং, দ্য রেট অ্যাট হুইচ এ বডি লুজেস হিট বাই রেডিয়েশন ডিপেন্ডস অন, কোনো বডি যে নাকি দেখো রেডিয়েন্ট, মানে যে নাকি রেডিয়েট করছে হিটটা, তাহলে তার কি হবে? এনার্জি লস হবে কি না? বুঝতে পারছো তো? কেউ ধরো হিট রেডিয়েট করছে মানে হিট ছেড়ে দিচ্ছে, তার তো হিট এনার্জি লস হবে। এসব না, একটু রিপ্লাই দেবো। এই যে লোকটার কথা রাখলাম, এই যে একটু আগে যে আমি লোকটার কথা রাখলাম, কোথায় গেল ওটা? ওটা কি মুছে দিয়েছি? এই যে ফ্লেমের কাছে দাঁড়াচ্ছে, এ কি করছে? যে নাকি রেডিয়েন্ট, লোকটা কি করছে? হিট এনার্জি ছেড়ে দিচ্ছিল অ্যাটমসফিয়ারে। পরের ক্ষেত্রেও তো তাই হচ্ছিল। এসব না, একটু রিপ্লাই দেবে। এই যে বরফের সামনে ছিল, তার মানে কি? যে কোনো আইসোলেটলি দেখো, যেই মেটেরিয়ালটা রেডিয়েন্ট করবে, যে মোমবাতির যে বা ফ্লেমটার আগুনটা, ও কী করছে? হিট রেডিয়েট করছে। তাহলে যে নাকি হিট রেডিয়েট করে তার টেম্পারেচার বা হিট এনার্জি কী হবে? ফল করবে কি না? একটু রিপ্লাই দেবে। সেটাই বলেছে এখানে। ইয়েস অর নো? যেমন নাকি একটু রিপ্লাই দেবে। কেউ কি ক্লাসে আছো? হ্যালো? তো যে হিট রেডিয়েট করবে তার তো টেম্পারেচার আগের পরের ক্ষেত্রে দেখো, যেটা নাকি এখন হয়তো মুছে দিয়েছি আমি, বরফের সামনে দাঁড়ালে লোকটা টেম্পারেচার কম হচ্ছিল। কেন? ওয়াই? বিকজ বরফের সামনে দাঁড়ালে, এটা যদি আইস হয়, এই লোকটা যতটা হিট রেডিয়েট করছিল, এটা যদি এল হয়, আরও যতটা হিট পাচ্ছিল থ্রু রেডিয়েশন, এই ক্ষেত্রে এল ইজ লেস দ্যান আর হচ্ছে, এল ইজ গ্রেটার দ্যান আর হচ্ছিল। ইয়েস অর নো? তার ফলে ঠান্ডা, তার মানে কি? এলটা কি? এলটাও তো রেডিয়েশনের মাধ্যমে হিট এনার্জি লস করছে, আর আরটা কি? রেডিয়েশনের মাধ্যমে হিট এনার্জি পাচ্ছে আইসটার থেকে। তাহলে আইসটা কি করছে? হিট দিচ্ছে কি না? আর তার মানে কি? আবার আইসোলেটলি কোনো জিনিস দেখো, কোনো জিনিস যদি রেডিয়েশনের মাধ্যমে হিট এনার্জি ছাড়ে, এই ফ্লেমটার কথাই ভাবো, কী করছে? রেডিয়েশনের মাধ্যমে রেডিয়েট করছে হিট এনার্জি, তাহলে ফ্লেমটার হিট এনার্জি কমে যাবে, সেটাই বলেছে এখানে। নিউটনস লস অফ কুলিং সেটাই বলছে, দ্য রেট অ্যাট হুইচ এ বডি লুজেস হিট বাই রেডিয়েশন। কোনো জিনিস রেডিয়েশনের মাধ্যমে অ্যাটমসফিয়ারে কতটা হিট ছাড়বে সেটা কার কার ওপর ডিপেন্ড করবে? 1 নম্বর, দ্য টেম্পারেচার অফ দ্য বডি। ঠিক আছে? দ্য টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস, মানে নিজের ওই বডিটার টেম্পারেচারের ওপর এবং পরিবেশের টেম্পারেচারের ওপর। অ্যান্ড দ্য নেচার অফ দ্য এক্সটেন্ট অফ এক্সপোজড সারফেস, ওর সারফেস এরিয়ার ওপর, অ্যাটমসফিয়ারের সাথে কতটা সারফেস এরিয়া জুড়ে আছে। এবার এখানে দেখো, ইট স্টেটস দ্যাট দ্য রেট অফ কুলিং, অর কুলিং বলছে, দেখেছো হিট এনার্জির থেকে কতটা বেরিয়ে যাচ্ছে, অর রেট অফ লস অফ হিট অফ এ বডি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড ইটস সারাউন্ডিং। মানে ওই মেটেরিয়ালটার সাথে সারাউন্ডিংয়ের যত টেম্পারেচার ডিফারেন্স বেশি হবে তত বেশি হিট রেডিয়েট করবে, এটা তো ন্যাচারাল। প্রোভাইডেড টেম্পারেচার ডিফারেন্স ইজ স্মল, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এটা সবচেয়ে হাইয়েস্ট ইম্পর্টেন্ট। এই নিউটনস লজ অফ কুলিংটা কখন অ্যাপ্লিকেবল? বারবার কোশ্চেন আসতে পারে, কখন অ্যাপ্লিকেবল? যখন নাকি ওই বডিটার সাথে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার ডিফারেন্সটা স্মল হবে, অল্প হবে, তখনই এটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ না। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে।
যদি লার্জ ডিফারেন্স হয় তাহলে কিন্তু নিউটনস ল Yes, sir. অ্যাপ্লিকেবল না। আচ্ছা, দিস ইজ দ্য ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নিউটনস ল কুলিং এ হট ওয়াটার বাকেট কুলস ফার্স্ট ইনিশিয়ালি। প্রথমে দেখো যখন টেম্পারেচার বেশি থাকবে, কি বলছে দেখো খুব মন দিয়ে, যত নাকি ওদের মধ্যে টেম্পারেচার, এবার স্মল রেঞ্জে অবভিয়াসলি টেম্পারেচার ডিফারেন্স স্মল যদি হয় তাহলেই এটা অ্যাপ্লিকেবল। এবার স্মলের মধ্যেও কথা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল নিউটনস ল কুলিংটা অ্যাপ্লিকেবল যদি নাকি ওদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স, এই একটা মেটেরিয়াল আছে, ওর টেম্পারেচার ধরো 40 ডিগ্রি সেন্টিগ্রেড আর বাইরের অ্যাটমসফিয়ারের টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে তুমি স্মল টেম্পারেচার ডিফারেন্স ধরতে পারো। কথার কথা, তার মানে 20 ডিগ্রি, এটাকে আমি 25 বলি, 25, তার মানে এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত বলো, 15 ডিগ্রি। তার মানে এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স 15 ডিগ্রি। এইবার এই 15 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি যদি ওদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স হয় তাহলে নিউটনস লর ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। বোঝা গেল? এই স্মল ও 60 ও 20 হবে না, ও 60, কথার কথা, ওর অ্যাটমসফিয়ার 20, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স, তাহলে কিন্তু নিউটনস ল হাতে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। তো স্মল রেঞ্জ বলেছে, এখান থেকে বুঝে গেলাম, তার মানে 15 ডিগ্রি অবধি কথার কথা ধরে নিচ্ছি অ্যাপ্লিকেবল, এটা স্মল হিসাবেই কাউন্ট করা হচ্ছে। এইবার 15 ডিগ্রির মধ্যে ব্যাপারটা ভাবো, কি বলেছে, rate of flow of heat energy is directly proportional to the temperature difference। তার মানে কি, যত ওদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স বাড়বে স্মল রেঞ্জে তত বেশি হিট ফ্লো হবে। ইয়েস আর নো? তার মানে দেখো ওদের মধ্যে ডিফারেন্স যখন 15 ডিগ্রি, নিউটনস ল অ্যাপ্লিকেবল, এই 15 ডিগ্রি ডিফারেন্সে যতটা হিট ফ্লো হবে, যদি ওর ডিফারেন্স কমে যায়, মানে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার ধরো 35 হয়ে গেল, তাহলে অ্যাটমসফিয়ার ওর টেম্পারেচার বডিটার 40 ডিগ্রি আছে, তাহলে এই সেকেন্ড ক্ষেত্রে, এই সেকেন্ড ক্ষেত্রটাকে আমি রেড কালার দিয়ে বলছি, এই সেকেন্ড ক্ষেত্রে ওদের টেম্পারেচার ডিফারেন্স কত, 5 ডিগ্রি। একটু রিপ্লাই দেবে। তাহলে 5 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্সে অ্যাকর্ডিং টু নিউটনস লজ অফ কুলিং যতটা হিট ফ্লো হবে সেটা কিন্তু 15 ডিগ্রি পার্থক্য থাকলে তার থেকে কম ফ্লো হবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? ইয়েস অর নো? বিকজ টেম্পারেচার ডিফারেন্সটা অল্প। হ্যাঁ বলো, বোঝা গেছে? কেউ কিছু এই বল? পার্টটা একবার রিপিট করুন। নিউটনস লস অফ কুলিং বলছে কি, যত টেম্পারেচার ডিফারেন্স কম থাকবে, যত টেম্পারেচার ডিফারেন্স বেশি থাকবে তত বেশি হিট এনার্জি রেট অফ ফ্লোটা বেশি হবে। তো আগের ক্ষেত্রে কত ছিল, 15 ডিগ্রি ছিল, এবং সেটা কি হবে, একটা লিমিটেড হতে হবে, 15 ডিগ্রি খুব বেশি না, তো এর মধ্যে টেম্পারেচার, এটা নিউটনস ল অ্যাপ্লিকেবল। তো 15 ডিগ্রি ডিফারেন্স ছিল 40 আর 25 হলে, তখন যা হিট ফ্লো হবে ওর টেম্পারেচার 40 আর 35, টেম্পারেচার ডিফারেন্স 5 ডিগ্রি। তাহলে এই সেকেন্ড ক্ষেত্রে হিট এনার্জিটা ফ্লোটা কম হবে, রেট অফ ফ্লো কেন কম হবে, বিকজ টেম্পারেচার ডিফারেন্সটা কম। 15 ডিগ্রি ডিফারেন্স থাকলে এই ক্ষেত্রে যা হিট ফ্লো হবে, এটা যদি 1 নম্বর কেস বলো, সেকেন্ড ক্ষেত্রে এটা যদি সেকেন্ড কেস হয় তাহলে সেকেন্ড কেসে হিট ফ্লোটা কম হবে, বিকজ টেম্পারেচার ডিফারেন্স কম, ওর 40 ওর 35 ডিগ্রি ডিফারেন্স। বোঝা গেছে? এটাই বলেছে। ইয়েস অর নো? এবার দেখো, দিস ইজ ইন অ্যাকর্ডিংস টু দ্য নিউটনস ল দ্য কুলিং অফ ওয়াটারটা দ্য ফার্স্ট, এটাই বলেছে এখানে, আর কিছু নেই। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কী দিয়েছে দেখো, রেট অফ হিট ফ্লো ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স, ডিকিউ ডিটি, হিট ফ্লো, রেট অফ হিট ফ্লো, ডিকিউ হচ্ছে হিট ফ্লো হচ্ছে ডিটি টাইমে, তাহলে এটা কী হবে, ইজ প্রপোর্শনাল টু টি মাইনাস টি জিরো, টি মাইনাস টি জিরো, মানে টিটা হচ্ছে বডিটার টেম্পারেচার, টি জিরোটা হচ্ছে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার বা সারাউন্ডিংসের টেম্পারেচার। তাহলে ডিকিউ ডিটি ইজ মাইনাস ডিকিউ ডিটি কেন বলেছে বলে দিচ্ছি, তাহলে ডিকিউ ডিটি ইকুয়াল টু কে ইন্টু দিস হবে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবার মাইনাস কেন, টেম্পারেচার যত, দেখো ওয়াই মাইনাস বলেছে বলো, বিকজ ওর থেকে তো রেডিয়েশনের মাধ্যমে, এখানে কার রেডিয়েশন হচ্ছে, যেই বডিটার থেকে হিট এনার্জি রেডিয়েট করছে তার তো হিট এনার্জি কমে যাচ্ছে, মানে লস অফ এনার্জি হচ্ছে, দ্যাটস ওয়াই মাইনাস এসছে। বুঝতে পারছো? যত টাইম যাচ্ছে ওর এনার্জি কমে যাচ্ছে কি না, ওর থেকে তো বডি রেডিয়েট করছে, এই ফ্লেমের থেকে তো এনার্জি বেরিয়ে যাচ্ছে। একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? টাইমের রেসপেক্টে কী হচ্ছে, ওর এনার্জি কমে যাচ্ছে কি না, একটু রিপ্লাই দেবে সবাই। এই যে ফ্লেমটা ছিল ওর থেকে তো হিট এনার্জি বেরিয়ে যাচ্ছে, বা কোনো একটা হট বডি ধরো, নিউটনস লস অফ কুলিং কি বলছে, ওর থেকে কতটা এই বডিটার থেকে হিট এনার্জি রেডিয়েট করবে, মানে বেরিয়ে যাবে
তাহলে যত টাইম যাচ্ছে ধরো ডিটি টাইমে ওর থেকে ডিকিউ অ্যামাউন্ট অফ হিট বেরিয়ে গেল, তাহলে কি এই ডিকিউটা কি লস অফ হিট এনার্জি হলো কি না, তো বেরিয়ে গেল, মাইনাস হয়ে গেল। সো দ্যাটস ওয়াই এটাকে মাইনাস ডিকিউ ডিটি বলছে। লস অফ এনার্জি, লস মানে কি কমে যাচ্ছে, একটু বুঝতে পারছো, সবাই রিপ্লাই দেবে, তাই জন্য এটা বলেছে। এবার দেখো এখানে ডিকিউডিটি ইকুয়াল টু, এবার দেখো এম, এখানে একটা কনসেপ্ট আছে, এখান থেকে ক্যালকুলেশনটা বলে দিচ্ছি। ইফ এম ইজ দ্য মাস, টি ইজ দ্য স্পেসিফিক হিট অফ দ্য বডি অ্যান্ড টি ইজ দ্য টেম্পারেচার, তাহলে ডিটি টাইমে যদি ডিটি অ্যামাউন্ট অফ টেম্পারেচার ফল করে, কমে যায়, তাহলে অ্যামাউন্ট অফ হিট লস কত হবে? সিম্পল, তোমরা জানো স্পেসিফিক হিট দিয়ে বলেছি, মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার, সেটাই হচ্ছে হিট এনার্জি ডিকিউ। আগের দিন বলেছি ডিকিউ ইকুয়াল টু এমসিডিটি, আগের দিন বলেছিলাম। তাহলে ওর যদি ওর ডিকিউটা মাইনাস হয়, ডিকিউটা মাইনাস হচ্ছে মানে কি, মানে ডিকিউ অ্যামাউন্ট অফ হিট বেরিয়ে যায়, তাহলে কী হবে বলো, ডিটিটাও মাইনাস হবে, টেম্পারেচার ফল করে যাচ্ছে, ওই জন্যই দেখো লিখেছে ফলস বাই অ্যামাউন্ট ডিটি, মানে টেম্পারেচার ফল করে যাচ্ছে ডিটি অ্যামাউন্ট, তাহলে কী হবে ডিকিউটাও বেরিয়ে যাবে, তাহলেই তো ডিটি অ্যামাউন্ট অফ টেম্পারেচার ফল করবে। তাহলে এখান থেকে ডিকিউ ডিটি ইজ ইকুয়াল টু এমসি ডিটি ডিটি হচ্ছে, এটা কিছুই না, এই ফর্মুলাটা আমি আগের দিনই বলেছিলাম। তো এবার দেখো কম্বাইনিং দ্য অ্যাবভ ইকুয়েশন, দুটোকে যদি সিম্পল কম্বাইন করো, ডিটির তলায় তুমি ডিটির তলায় স্মল ডিটি রেখে এমসিটা, মানে ডিকিউ ডিটির জায়গায় এটা বসিয়ে দিলে, আর এমসি ডিটিটা ডিকিউ ইকুয়াল টু দিস, তো এইটা এখানে বসিয়ে দিলে, কম্বাইনিং দ্য অ্যাবভ ইকুয়েশন। দেখো এখানে ডিকিউ ডিটি, এর আগের ইকুয়েশনে ছিল, ডিকিউ ডিটি কত বেরিয়েছিল, কে ইন্টু টি মাইনাস টি ছিল, সেটাই এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো? ইকশন একটু রিপ্লাই দেবে। ডিকিউ ডিটি ইজ ইকুয়াল টু, দেখো এটা সবাই মন দিয়ে দেখো, মাইনাস ডিকিউ ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু দিস, ইয়েস অর না? এবার ডিকিউ ডিটির জায়গায় কী বসাবে বলো, এমসি ডিটি, এই যে এটা সবাই প্র্যাকটিস করবে, কিন্তু এই ডিকিউ ডিটির জায়গায় এমসি ডিটি বসিয়ে দিয়েছে, তাহলে এটা দাঁড়াবে, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। এবার এটা ক্যালকুলেশন করে আলটিমেটলি এরকম দাঁড়াবে, ডিটি বাই দিস ইকুয়াল টু দিস। এবার ইন্টিগ্রেশন যদি করো কী দাঁড়াবে, ইন্টিগ্রেশন অফ 1/t মাইনাস t0 dt দিস। এবার এর ইন্টিগ্রেশন করলে হবে, এইটা যে লগ ই দেখাচ্ছে এটাকে এলএনও বলে দিচ্ছি, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে লগ বেস ই টি মাইনাস t0 ইজ ইকুয়াল টু দিস। তারপর এটাকে সিম্পলিফাই করলে, এগুলো কিন্তু ম্যাথামেটিক্সের মধ্যে আর কিছু নেই, এরকম দাঁড়াচ্ছে টি ইকুয়াল টু t0। তার মানে দেখো টি মাইনাস t0 কী দাঁড়াচ্ছে এখানে, এটা আমি এখানে দেখাচ্ছি, t minus t0 equal to e to the power minus k t। তার মানে তুমি যদি এখানে একটা স্টেট কার্ভ আঁকো, এই দিক বরাবর ধরো t minus t0 আছে, মানে টেম্পারেচার ডিফারেন্স, আর এই দিকে টাইম রাখো, এইদিকে টাইম রাখো, তাহলে দেখো এর সাথে টাইমের কি রিলেশন, ওয়াই অ্যাক্সিস বরাবর টি মাইনাস t0, টাইমের এক্স অ্যাক্সিস বরাবর টাইম, তাহলে এই কার্ভটার নেচার কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এর কার্ভের নেচার কী হয়, এরকম হয়, ইট ইজ দ্য নেচার অফ দ্য কার্ভ অফ ই টু দি পাওয়ার মাইনাস কেটি। ঠিক আছে, এবার খুব মন দিয়ে দেখো, টি যত বাড়বে, কি বাড়বে বলো তো, ধরো টি ইকুয়াল টু 1, খুব মন দিয়ে দেখো তাহলেই বুঝবে, ই টু দি পাওয়ার মাইনাস কে যখন টি ইকুয়াল টু 1, একটু রিপ্লাই দেবে, তাই তো? when t equals to 1 e to the power minus k, when t equal to 4 বা 5, তখন রাইট হ্যান্ড সাইডটা কত হবে বলো, e to the power minus 5k, yes or no? একটু রিপ্লাই দেবে। Yes, sir. Yes, জায়গায় sir. বসাতে দেখো, তার মানে দেখো এর ভ্যালুটা কমে যাচ্ছে না, ই টু দি পাওয়ার মাইনাস কে আর ই টু দি পাওয়ার মাইনাস 5k, তোমরা বসিয়ে দেখবে ই টু দি পাওয়ারের ওপরে যদি মাইনাস থাকে, সেই মাইনাসের পরিমাণটা বাড়লে এটা আস্তে আস্তে এইভাবে ফল করে, সো দ্যাটস ওয়াই এর নেচারটা এরকম করে ফল করছে, আর কিছুই না। আর তাহলে লগ অফ টি, এই যে এইবার যদি দেখো তুমি এইটা প্লট করো, যদি এই ইকুয়েশনের ক্ষেত্রে কোনটা প্লট করেছে, এই যে এরকম নেচার পেয়েছে, দেখো এইটাকে ড্র করে পেয়েছে, এইটাকে ড্র করে পেয়েছে। এবার যদি তুমি এই 4 নম্বর ইকুয়েশনটাকে ড্র করে পেয়েছে, যদি 3 নম্বর ইকুয়েশনটাকে তুমি প্লট করো, মানে লগ অফ টি মাইনাস t0টাকে ওয়াই অ্যাক্সিস বরাবর নাও,
আর মাইনাস, তাহলে টিটাকে এক্স অ্যাক্সিস বরাবর নাও, তাহলে তার নেচারটা কীরকম হবে, এইরকম হবে, স্ট্রেট লাইন হবে। বিকজ জানো তোমরা, এটা কোথায় গেল দাঁড়াও, y ইকুয়াল টু মাইনাস এম এক্স, এই স্ট্রেট লাইনটা কীরকম দেখতে হয় বলো? যদি এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই থাকে, এক্স অ্যাক্সিস বরাবর এক্স থাকে, তাহলে এই ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম হয়। ইট ইজ এ স্ট্রেট লাইন যার স্লোপ মাইনাস এম, এসব না? তো এইখানে দেখো কিছুই না, ওয়াই বরাবর কি রেখেছে, লগ অফ টি মাইনাস টি জিরো, এটাকে ওয়াই ধরতে পারো, ওয়াই ইকুয়াল টু লগ অফ টি মাইনাস টি জিরো। তাহলে দেখো ওরকম দাঁড়াচ্ছে না, মাইনাস এম এক্স, একটা প্লাস কনস্ট্যান্ট আছে, এম এক্সের জায়গায় কী বলো, কেটি, মাইনাস কেটি, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, দেখো স্লোপটা মাইনাস কে হচ্ছে ওই জন্য, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে সবাই। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কী নিয়েছে, লগ অফ টি মাইনাস টি জিরো, দ্যাট ইজ ওয়াই, একটু রিপ্লাই দেবে সবাই, বুঝতে পেরেছো? এটা ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, স্ট্রেট লাইনটা এরকম হয়, তাহলে ওয়াই এর জায়গায় কী আছে এখানে, লগ অফ টি মাইনাস টি জিরো ইকুয়াল টু মাইনাস কেটি প্লাস সি, তো সি এটা কনস্ট্যান্ট আর কিছু, তাহলে বুঝতে পারছো? তাহলে এটা কেন হচ্ছে এরকম, তাহলে লগ অফ টি মাইনাস টি জিরোটা ওয়াই এর বসে গেছে, আর মাইনাস এম এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর ছিল কি টাই, তার ফলে ওই কার্ভটা এরকম হচ্ছে, এই এরকম হচ্ছে, বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, এসব না? Yes, sir. এবার এইগুলো ট্রান্সমিটেন্স, এই পার্টটা একটু তোমরা পড়ে নিও, বুঝতে পারবে, এখানে না বোঝানোর কিছু নেই, কে কতটা এনার্জি ছাড়ছে, রিফ্লেক্টেন্স, অ্যাবজর্বটেন্স, এগুলো কি, ট্রান্সমিটেন্স, এগুলো একটু দেখে নেবে, এগুলো আমার সেরকম পড়ার নেই, গল্পের মতো পড়ে নিতে পারবে, এটা পড়িয়ে আমি বেকার টাইম নষ্ট করতে চাই, তোমরা পড়তে পারবে। হোয়াট ইজ রিফ্লেক্টেন্স, রিফ্লেক্টেন্স, অ্যাবজর্বটেন্স, হোয়েন থার্মাল রেডিয়েশন ফল অন এ বডি দে আর পার্টলি রিফ্লেক্টেড, যখন কেউ হিট পায় কোনো বডি, সে কিছু পরিমাণ হিট রিফ্লেক্ট করে, কিছু পরিমাণ অ্যাবজর্ব করে, আর কিছু পরিমাণ ট্রান্সমিট করে দেয়। তাহলে টোটাল হিট কত হবে, আর প্লাস এ প্লাস টি, সেটাই বলেছে। তাহলে আর, তাহলে টোটাল হিট ইকুয়াল টু আর প্লাস এ প্লাস টি, তাহলে আর এবার দুদিক দিয়ে কিউ দিয়ে ভাগ করে দাও, তাহলে স্মল আর প্লাস স্মল এ প্লাস স্মল টি, এই হচ্ছে। তাহলে রিফ্লেক্টেন্সটা কী হবে, আর বাই কিউ হবে, এই আর ক্যাপিটাল আর বাই কিউটাকে রিফ্লেক্টেন্স বলা হচ্ছে। এবার ডিফাইন অ্যাজ রেশিও অফ অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিফ্লেক্টেড বাই দ্য সাপ্লাইড এনার্জি ফলিং অন দ্য বডি, এগুলো একটু পড়লেই বুঝে যাবে, এখানে সেরকম বোঝানোর কিছু নেই। যেটা বোঝানোর আছে, এই অ্যাবজর্বসিভ পাওয়ার, এমিসিভ পাওয়ার, এগুলো একটু দেখে নেবে, এগুলো একবার তোমরা দেখে নিও, পরের দিন হয়তো 10 মিনিট লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। এর পরের দিন শুধু আমি তোমরা এই পার্টটা বলে দিচ্ছি, এই পিডিএফের দেখো 5 নম্বর পেজ অবধি পড়ে রাখবে, পরের দিন আমি ব্ল্যাক বডি, কারচফস ল, এইটা বলে দেবো, ব্ল্যাক বডি, কারচফস ল আর স্টিফেন বোলসম্যান ল, এই তিনটে বললেই হয়ে যাবে, ঠিক আছে? তারপর কিছু অঙ্ক আছে, আর কিছু নেই, তোমরা অন্তত 5 নম্বরটা অবধি পড়ে রেখো একটু, এই পেজটা, এই পিডিএফের 5 নম্বরে যে এখানে দেখাচ্ছি, এই এত অবধি পড়ে রেখো, ঠিক আছে? একটু রিপ্লাই দেবে, রিফ্লেক্টেন্স, অ্যাবজর্পশন, এগুলো একটু পড়ে রাখো। আমি তোমাদের নেক্সট ক্লাস কবে নেবো বলে দেবো, এর মধ্যে বলে দেবো, হয়তো বৃহস্পতিবারই হবে, তারপরে অনেকগুলো এক্সট্রা ক্লাস হবে, বৃহস্পতি পরের পরে শনিবার যেমন হওয়ার, শনিবার হয়তো 2টো ক্লাস হবে, দুপুরের দিকেও ক্লাস হতে পারে। নেক্সট ক্লাস তোমাদের বৃহস্পতিবার হবে অ্যাজ ইট ইজ, বিকালের দিকে, মানে সন্ধ্যায়, ঠিক আছে? একটু রিপ্লাই দেবে। তারপরে শনিবার থেকে টানা ক্লাস হবে, শনিবার যেমন দুপুরে রাতে ক্লাস আছে, শনিবার দুপুরেও একটা এক্সট্রা ক্লাস আমি দিতে পারি। স্যার শনিবারে আমার হবে না। আচ্ছা, শনিবার দুপুরে হবে না, তাই তো? আচ্ছা, আমি